আচ্ছা, আমরা আমরা প্রবলেম 218 যেটা পড়ছি, এটা যদি আমরা প্রবলেমের হেডিংটা দেখি, হেডিংটা বলা আসছে যে ভেরিয়েবল এন্ড ফিক্সড কস্ট, তারপর বলছে ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট কস্ট। Madison Senior Care Center is a non-profit organization that provides a variety of health services to the elderly. This center is organized into a number of departments, one of which is the Meals on Wheels program that delivers hot meals to seniors in their home on a daily basis. Below are listed a number of costs of the center and the Meal on Wheels program. তার মানে আমরা আমরা একটা অর্গানাইজেশন দেখছি, সেটা নন প্রফিট হিসেবে কাজ করে, এবং এটা তার এল্ডারলি যে পিপল আছে তাদের কাছে তারা কি করে ডেইলি বেসিসে হট মিল সাপ্লাই প্রোভাইড করে। সো এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এটা হলো কস্ট সেন্টারে আমার নাম্বার অফ কস্ট অফ দ্য সেন্টার এন্ড এবং এই প্রোগ্রামে কতগুলো মিল আছে সেগুলোর ব্যাপারে দেওয়া আছে। যেমন এক্সাম্পল বলছে দ্য কস্ট অফ গ্রোসারিজ ইউজড ইন মিল প্রিপারেশন, দ্য কস্ট অফ লিজিং অন মিলস অন হুইলস ভ্যান। সো এই যে নাম্বার অফ ইনফরমেশন গুলো দেওয়া আছে, কস্টের ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশন থেকে আমাদের বলতে হবে আসলে এটা কোন ধরনের কস্ট, এটা কি ডিরেক্ট কস্ট না ইনডাইরেক্ট কস্ট। ঠিক আছে? সো আপনারাই বলেন যে ওরা যখন একটা মিলস অন হুইলস প্রোগ্রাম করে, এই প্রোগ্রামের সাথে যে কস্ট গুলাকে ডিরেক্টলি ট্রেস করা যায় এগুলো কি ধরনের কস্ট হবে? আর যেটা আমরা ডিরেক্টলি টেস্ট করতে পারবো না সেটাকে ইনডাইরেক্ট কস্ট। সো আমি এটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারণ আমার মনে হচ্ছে এটা খুব একটা ভ্যালুয়েটেড প্রবলেম হবে না। আমরা যদি এরপরে প্রবলেমে যাই, আমরা এই প্রবলেমটা একটু দেখতে পারি। এই প্রবলেমটাতে আমরা শুধু হাইলো মেথডটা করব, স্ক্যাটার অ্যানালাইসিসটা আমরা করব না। সো এটা প্রবলেম 222। এখানে কি বলা আছে দেখেন। একটু জুম করেন। জি জি প্লিজ স্যার আর একটু জুম করেন, একটু দেখতে সমস্যা হচ্ছে। জি স্যার ঠিক আছে এখন ঠিক আছে? জি স্যার। So Pleasant View Hospital of British Columbia has just hired a new chief administrator who is anxious to employ sound management and planning techniques in the business affairs of the hospital. Accordingly, she has directed her assistant to summarize the cost structure of the various departments so that data will be available for planning purposes. তাহলে হেড অফ অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছে উনি জাস্ট তাকে হায়ার করা হয়েছে এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে বলছে তার কস্ট স্ট্রাকচারগুলো সামারাইজ করতে। The assistant is unsure how to classify the utility cost in the radiology department because these costs do not exhibit either strictly variable or fixed cost behavior. তাহলে দেখেন এই জায়গায় আসলে ইউটিলিটি কস্ট অফ রেডিওলজি ডিপার্টমেন্ট যে আছে এই জায়গায় সে আসলে জানে না যে কোন কস্টটা ভেরিয়েবল হবে কোন কস্টটা ফিক্সড হবে। সো সে কি করলো, টোটাল ইউটিলিটি কস্টটাকে সে লিখলো যে ওই ডিপার্টমেন্টের রেডিওলজি ডিপার্টমেন্টে পার মান্থ তার ইউটিলিটি কস্ট কত এবং ওই পার্টিকুলার মান্থে নাম্বার অফ স্ক্যান কত হয়েছে। Utility costs are very high in the department due to a CT scanner that draws a large number of power and is kept running at all times. The scanner cannot be turned off due to the long warm-up period required for its use. When the scanner is used to scan a patient, it consumes an additional burst of power. The assistant has accumulated the following data on utilities cost and used the scanner since first of the year. আমার ইনফরমেশন গুলো দেওয়া আছে যে পার মান্থ আমার নাম্বার অফ স্ক্যান কয়টা আর আমার ইউটিলিটি কস্ট কত হবে। The chief administrator has informed her assistant that utilities cost is probably a mixed cost that will have to be broken down into its variable and fixed cost element by use of a scatter. The assistant feels, however, that if an analysis of this type is necessary, then the HILO method should be used, since it is easier and quicker. The controller has suggested that there may be a better approach. So requirement বলছে using the high-low method, estimate a cost formula for utilities. Express the formula in the form y equal to a plus bx. তাহলে আমরা যদি এটা করতে চাই, 2 নম্বরটা স্ক্যাটার মেথড বলেছে রিকোয়ারমেন্টে, আমরা এটাতে যাব না। আমরা 3 নম্বরে যদি বলি কমেন্ট অন দ্য অ্যাকুরেসি অফ দ্য হাই লো এস্টিমেট
assume a least square regression analysis estimated. ওকে, 3 নম্বরটাও আমাদের আসলে যেহেতু বলছে আমরা জাস্ট হাইলো মেথডে এই জায়গায় এমফাসিস করব, ঠিক আছে? স্ক্যাটারগ্রাফ মেথডটা আমরা পরে দেখব। তাহলে এই জায়গায় প্রবলেম থেকে যদি আমরা, যেহেতু ওনারা বলছে যে এই কস্টগুলো মিক্সড কস্ট, তাহলে মিক্সড কস্ট থেকে আমরা কিভাবে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট বের করব সেটা কি আমরা জানি? জি স্যার। আমরা কি করব? স্যার হাই অ্যাক্টিভিটি লেভেল আর লো অ্যাক্টিভিটি লেভেল স্যার আগে ফাইন্ড আউট ওকে, করব স্যার। হাই অ্যাক্টিভিটি লেভেল বের করব আর লো অ্যাক্টিভিটি লেভেল বের করব এবং তাদের সাথে রিলেটেড কস্টগুলো বের করব। করার পরে আমার চেঞ্জ ইন কস্টকে আমরা চেঞ্জ ইন নাম্বার অফ স্ক্যান দিয়ে ভাগ করে দেন পার ইউনিট ভেরিয়েবল কস্টটা বের করব। জি স্যার। তারপর হাই অথবা লো কস্ট থেকে আমার ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমার ফিক্সড কস্ট বেরিয়ে যাবে। তাহলে এই ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট যখন আমি জানবো তখন এটার উপর বেস করে আমি কি করতে পারবো, আমার কস্ট ফর্মুলাটা ডেভেলপ করতে পারবো, তাই না? জি স্যার। সো এটা নিয়ে আমরা যাচ্ছি না, সো এটা আমরা সবাই পারবো ধরে নিলাম। জি স্যার। স্যার 3 নাম্বার যে স্যার রিকোয়ারমেন্ট স্যার এটা এটা হলো স্ক্যাটারগ্রাফ আর একটা মেথড আছে যেটাতে আমরা কস্ট এস্টিমেট করতে পারি। তো বলছে যে হাইলো মেথড এবং স্ক্যাটারগ্রাফ মেথডের মধ্যে ডিফারেন্সটা বের করে দেন কোনটাতে অ্যাকুরেসি প্রোভাইড করে সেটা বের করার জন্য, ঠিক আছে? তো আমরা আর এই জায়গায় লিস্ট স্কোয়ার রিগ্রেশন কথা বলছে, সো আমরা যেহেতু ওই মেথডোলজিতে যাই নাই, সো আমরা 3 নম্বরটা নিয়ে কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা, আমি এবার যে প্রবলেমটাতে যাচ্ছি, কস্ট ক্লাসিফিকেশন এন্ড কস্ট বিহেভিয়ার। এই প্রবলেমটা কি সবাই দেখতে পাচ্ছেন? প্রবলেম 225। জি স্যার। এইটাই প্রবলেম পরীক্ষা আসতে পারে যদি কষ্টের ভিতর থেকে আসে। তো আমরা একটু প্রবলেমটা অ্যানালাইসিস করি, আমরা প্রবলেমটা সলিউশন করব না, এটা সলিউশন আপনারা করবেন, আমরা ডিসকাস করব, ঠিক আছে? The Dorian company specializes in producing a set of wood patio furniture consisting of a table and 4 chair। তার মানে তারা একটা সেট অফ উড ফার্নিচার তৈরি করে যেটাতে একটা টেবিল থাকে এবং 4টা চেয়ার থাকে। This set enjoys a great popularity, and the company has ample orders to keep production going at its full capacity of 2000 sets per year। তার মানে যেহেতু এই ডিজাইনটা বা এই সেটটা পপুলারিটি পেয়েছে, যার কারণে এই কোম্পানিগুলো অনেকগুলো অর্ডার পেয়েছে এবং এই কোম্পানিটার পার ইয়ারে ক্যাপাসিটি আছে 2000। স্যার একটু মিউট করতে বলেন স্যার। যার স্যার কারো ফোন থেকে শব্দ হচ্ছিল স্যার, এর জন্য বলছিলাম স্যার মিউট করতে বাকি। জি, ওকে, এখন কি সবাই শুনতে পাচ্ছেন? স্যার ওকে, এক মিনিট জাস্ট। ওকে, আমাদের অ্যানুয়াল কস্টের ডেটাগুলো দেওয়া আছে, যদি এরা ফুল ক্যাপাসিটিতে রান করে তাহলে ফুল ক্যাপাসিটি আমার কত? ইয়ারলি 2000 সেট। আমার যদি ফুল ক্যাপাসিটিতে রান করে তাহলে আমার ডিরেক্ট লেবারের কস্ট টোটাল $1,18,000, অ্যাডভার্টাইজমেন্ট 50,000, ফ্যাক্টরি সুপারভিশন দেওয়া আছে, প্রপার্টি ট্যাক্স ফ্যাক্টরি বিলিং দেওয়া আছে, সেলস কমিশনের ইনফরমেশন দেওয়া আছে, ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, ডিপ্রিসিয়েশন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ইকুইপমেন্ট, লিজ কস্ট ফ্যাক্টরি ইকুইপমেন্ট, ইনডাইরেক্ট মেটেরিয়াল ফ্যাক্টরি, ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি বিল্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস সাপ্লাই বিলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস স্যালারিজ, ডিরেক্ট মেটেরিয়াল ইউজড, উড বোল্টস, ইউটিলিটিস ফ্যাক্টরি, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা যদি এর পরের পেজে যাই, আমাদের কি কি দেওয়া আছে দেখেন, কি কি রিকোয়ারমেন্ট আছে। প্রিপেয়ার অ্যান আনসার শিট উইথ দ্য কলাম হেডিং শোন বিলো। কারণ নিচে যে আমার হেডিংটা দেওয়া আছে এটার উপর বেস করে আমাকে একটা অ্যানসার শিট তৈরি করতে হবে। এন্টার ইচ আইটেম কস্ট আইটেম অন ইউর অ্যানসার শিট প্লেসিং দ্য ডলার অ্যামাউন্ট আন্ডার দ্য অ্যাপ্রোপ্রিয়েট হেডিং। তার মানে কস্ট বিহেভিয়ার প্যাটার্ন অনুযায়ী কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা ফিক্সড কস্ট, কোনটা পিরিয়ড কস্ট আর কোনগুলা প্রোডাক্ট কস্ট। আর প্রোডাক্ট কস্ট হলে কোনগুলা ডিরেক্ট কস্ট আর কোনটা ইনডাইরেক্ট কস্ট। So enter each cost item on your answer sheet, placing the dollar amount under the appropriate heading. An example, this has been done already for the first 2 items in the list above. So আমরা একটু করি তাহলে আমরা প্রবলেমটা সলভ করি, তাই না? আমার অনেক বেটার হবে, সলভ জি করলে কি স্যার। বেটার হবে? ওকে, আমরা এক্স্যাক্টলি এই ফরম্যাটে এই জিনিসটা আমরা সাজাই, ঠিক আছে? So আমরা একটা নতুন না
আচ্ছা, সামহাও আমার স্পিকার মনে হয় প্রবলেম করছে। জি স্যার, আপনার কথার আওয়াজ অনেক স্লো আসতেছে। এই প্রবলেমটা আছে। সাউন্ড কি শোনা জি যাচ্ছে? স্যার, শোনা যাচ্ছে। ইয়েস স্যার। আমরা এই প্রবলেমগুলা তাহলে আমরা যে কাজটা করি, আমাদের কস্ট আইটেম দেওয়া ছিল, আমরা জাস্ট ফরম্যাটটা যেরকম বলা আছে এক্স্যাক্টলি এই অনুযায়ী আমরা ফরম্যাটটা সাজিয়ে নিই। কস্ট বিহেভিয়ারের উপর বেস করে আমার কস্ট দুই প্রকার, একটা হলো ভেরিয়েবল কস্ট। সোহেল রানা ভাই আপনি মিউট করেন। আর হলো ফিক্সড কস্ট। ঠিক আছে, ফিক্সড কস্ট আমরা এই দুটাকে আমরা একটু আমরা এটা করতে পারি। তারপর আমার দেওয়া আছে পিরিয়ড কস্ট, আমি সেম ফরম্যাটটা ইউজ করি, আমার দরকার নেই। পিরিয়ড কস্ট, পিরিয়ড কস্ট আমরা করতে পারি। তারপর আমার কি কস্ট দেওয়া আছে, প্রোডাক্ট কস্ট। স্যার আমাদের জন্য কি এটা আলাদা কোনো শীট দেওয়া হবে পরীক্ষা হলে? জি না না না, আলাদা কোনো শীট নাই। কেন? মানে অনেক সময় হেডিং গুলো অনেক বড় হয়ে যায়, তখন কি নিচে নিচে লেখা যাবে? আমি আপনার মানে কথা বুঝি নাই। কস্ট আইটেম যেগুলো এগুলা অনেক বড় বড়। না না, আলাদা কোনো শীট না, আপনাকে যে এক্সাম খাতাটা দেওয়া হবে সেটাই ফাইনাল। ঠিক আছে, সো আমার কস্ট আইটেম গুলো দেওয়া আছে। সো কস্ট আইটেমের উপর বেস করে আমরা কি করতে পারি, এবার আমরা প্রত্যেকটা কস্ট আইটেম নিয়ে আসতে পারি। আমার প্রথম কস্ট আইটেমটা আমরা যদি দেখি, সবাই তো দেখতে পাচ্ছেন নাকি? আমি একটু কস্ট আইটেম ডিরেক্ট লেবার। সো আমার ডিরেক্ট লেবার কি ধরনের কস্ট? ডিরেক্ট কস্ট। একটু দাঁড়ান, আমি একটু আপনাদেরকে দেখাইনি এই যে ওরা কিভাবে রেকর্ড করেছে। ডিরেক্ট লেবারের ক্ষেত্রে দেখেন, ডিরেক্ট লেবারের ক্ষেত্রে কস্ট বিহেভিয়ার প্যাটার্ন যে ছিল ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? আর আমার প্রোডাক্ট কস্ট অনুযায়ী এটা হলো ডিরেক্ট কস্ট। সো আপনাকেও কি করতে হবে, এটা যদি মাল্টিপল কস্ট ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে মাল্টিপল কস্টে আপনাকে কি করতে হবে, অ্যামাউন্টটা প্রোভাইড করতে হবে। তার মানে আমার 1,18,000 টাকা আমরা এটা ভেরিয়েবল কস্টে আমরা বসাতে পারি, আবার কোথায় বসাতে পারি, ডিরেক্ট কস্টেও আমরা এটা বসাতে পারি। ঠিক আছে, এটা ফার্স্ট। আমরা যদি সেকেন্ড আসি, অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট কি ধরনের কস্ট বা অ্যাডভার্টাইজিং? সেলিং এক্সপেন্স। এটা হলো আমার পিরিয়ড কস্ট। আর আমরা যদি ভেরিয়েবল এবং ফিক্সড বলি, এটা কি ধরনের কস্ট? ফিক্সড কস্ট। অ্যামাউন্টটা কত ছিল? 50,000। আবার এটা কি কস্ট? পিরিয়ড কস্ট। পিরিয়ড পিরিয়ড কস্ট। কস্ট। ঠিক আছে, তারপর আমরা আসি ফ্যাক্টরি সুপারভিশন। ফ্যাক্টরি সুপারভিশন এটা কি ধরনের কস্ট? ফিক্সড কস্ট। এটা প্রোডাক্ট কস্ট ইনডিরেক্ট। কত অ্যামাউন্ট? 40,000। আর হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। 40,000। ঠিক আছে, এবার আমরা যদি তারপরটা আসি, প্রপার্টি ট্যাক্সেস ফ্যাক্টরি বিল্ডিং। ফিক্সড কস্ট। অ্যামাউন্টটা কত? 30। ফিক্সড কস্ট। আর কি হবে? ইনডিরেক্ট কস্ট। ওকে, তারপর যদি আমরা আসি সেলস কমিশন 80,000। এটা কি ধরনের কস্ট হবে? পিরিয়ড কস্ট। ভেরিয়েবল আনসেট পিরিয়ড। ভেরিয়েবল এবং পিরিয়ড। তারপর যদি আমরা ইন্স্যুরেন্স ফ্যাক্টরিতে যাই, ফিক্সড ইনডাইরেক্ট। ফিক্সড কস্ট। কত অ্যামাউন্ট ইন্স্যুরেন্স? 2,500। ইনডাইরেক্ট কস্ট। তারপর যদি আমরা যাই ডিপ্রিসিয়েশন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ইকুইপমেন্ট,
কি হবে বলেন? কস্ট স্যার ফিক্সড কস্ট ফিক্সড কস্ট ইনডিরেক্ট কস্ট কত আছে অ্যামাউন্টটা? 4000। 4000 ফিক্সড কস্ট, আর এটা কি কস্ট হবে? স্যার ইনডিরেক্ট 4000। এটা কি প্রোডাক্ট কস্ট, ডিপ্রিসিয়েশন না, না। অফিস ইকুইপমেন্ট? ইটস Sorry, অলওয়েজ sorry, এ sir. পিরিয়ড কস্ট, ঠিক আছে? জি স্যার লিজ কস্ট, ফ্যাক্টরি ইকুইপমেন্ট, পিরিয়ড কস্ট। ফিক্সড কস্ট এন্ড ইনডাইরেক্ট প্রোডাক্ট কস্টের মধ্যে ইনডাইরেক্ট কস্ট। এটা কত? অ্যামাউন্টটা কত? 12000। 2000 কি হবে এটা? ঠিক আছে। তারপর ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ফ্যাক্টরি, স্যার এটা ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল কস্ট 6000। আর ইনডাইরেক্ট কস্ট আর ইনডাইরেক্ট কস্ট। ওকে। তারপর আমরা যদি ডিপ্রিসিয়েশন, ফ্যাক্টরি বিলিং আসি, তো ফিক্সড কস্ট ফিক্সড কস্ট ইনডাইরেক্ট কস্ট ইনডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট 10000। এন্ড ইনডিরেক্ট কস্ট। 10000। আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস সাপ্লাইস ধরি, সো এটা ফিক্সড কস্ট এন্ড সেলিং পিরিয়ড কস্ট। পিরিয়ড কস্ট বিলিংটা কি? এটা হলো অফিস সাপ্লাইয়ের জন্য যেটা করা হয়। অফিস সাপ্লাইস কি ফিক্সড হয় না ভেরিয়েবল? এখন আমি জানতে চাচ্ছি আপনাদেরকে, আপনারা যেহেতু ফিক্সড কস্ট বলছেন তাহলে কি হবে? আমার কাছে অফিস ভেরিয়েবল কস্ট। ওকে। তারপর আমরা আসি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস স্যালারি, এটা ফিক্সড ফিক্সড কস্ট এন্ড প্রোডাক্ট পিরিয়ড পিরিয়ড কস্ট। এটা হলো 60000। পিরিয়ড কস্ট। তারপর ডিরেক্ট ম্যাটেরিয়াল 94000। বলেন। ভেরিয়েবল এন্ড ভেরিয়েবল কস্ট and direct ইউটিলিটিস, ফ্যাক্টরি, এটা ইউটিলিটিস, এটা ভেরিয়েবল variable indirect মিক্সড কস্ট এখন বলেন, এই যে আমরা আইটেমগুলো এই জায়গায় রেকর্ড করলাম, এর মধ্যে কারো কোনো ইস্যু আছে যে কোনো কস্ট আমরা ভুল করেছি রেকর্ড? তো সাপ্লাইস এর ব্যাপারটা একটু ক্লিয়ার, মানে ক্লিয়ার বুঝতে পারলাম না। সাপ্লাইস এর Office ভেরিয়েবল supply। নাকি? হ্যাঁ, অফিস সাপ্লাইস ভেরিয়েবল নাকি ফিক্সড এর মধ্যে পড়ে যেতে এখন পারে? আপনি আমাকে বলেন, অফিস সাপ্লাই এটা ডিপেন্ড করে যে ধরেন এটা বিলিং বলা হচ্ছে, সো কাস্টমারের কাছে যে আপনারা বিলগুলো করেন, ঠিক আছে, এটার উপর বেস করে এই কস্টটা হয় আর কি। সো তাহলে স্যার এটা ভেরিয়েবল হওয়ার চান্সটা বেশি। এক্স্যাক্টলি নিচে নোট দিয়ে দিবেন, নিচে নোট দিয়ে দিবেন যে নোট, যে অফিস সাপ্লাই, অ্যাজিউম দ্যাট ওকে স্যার। office supplies based on number of billing to the customer. So যেহেতু পার মান্থ এটা ডিফারেন্ট হবে, তাহলে এটা কি হবে? ভেরিয়েবল হবে, ঠিক আছে? আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। কারণ কি আমরা আসলে এই জায়গা থেকে আমরা যেহেতু শুধু এই নামটা দেওয়া আছে অফিস সাপ্লাইস বিলিং, সো এটা থেকে আসলে ডিসিশন নেওয়াটা খুব ডিফিকাল্ট। সো আমি যদি এজিউম করে নিই যে এটা কাস্টমার কাছে বিলিং করা হচ্ছে এবং এই জিনিসটা ডিপেন্ড করে নাম্বার অফ বিলিং টু দ্য কাস্টমার কতটা হবে, সো পার মান্থ যেহেতু এটা চেঞ্জ হবে, সো আমার সাপ্লাইস অ্যামাউন্টটা কি হবে? চেঞ্জ হবে। সো ভেরিয়েবল কস্ট। সো এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, তাই না? স্যার ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি বিল্ডিং এটা স্যার কিভাবে স্যার প্রোডাক্ট কস্ট আছে? ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি বিল্ডিং দাঁড়ান, কোথায় আছে? এই যে স্যার এটাই বলেন কি হয়েছে? স্যার এটা প্রোডাক্ট কস্ট ইনডিরেক্ট হলো কেন স্যার? মানে আপনি ফ্যাক্টরি আমাকে বিল্ডিং বলেন এর কেন হবে? ফ্যাক্টরিতে যত ধরনের কস্ট ইনকার হবে সব হলো প্রোডাক্ট কস্ট। ফ্যাক্টরি যত ধরনের কস্ট আছে সব হলো প্রোডাক্ট কস্ট। তো ফ্যাক্টরি বিল্ডিং এর যে ডিপ্রিসিয়েশন, এটা কি প্রোডাক্টের সাথে ডাইরেক্টলি ট্রেস করা যায়? না করা স্যার, যায় না, ইনডিরেক্ট হবে, ঠিক আছে ঠিক আছে? জি স্যার জি স্যার আচ্ছা, তারপর যদি আমরা সবাই কি দেখতে পাচ্ছেন? ওকে। তারপর 2 নম্বর প্রবলেমে যদি আসি, টোটাল দ্য ডলার অ্যামাউন্ট ইন ইচ অফ দ্য কলাম ওয়ান অ্যাবভ এন্ড কম্পিউট দ্য অ্যাভারেজ প্রোডাক্ট কস্ট অফ ওয়ান সেট। আমরা টোটাল কস্ট যদি বের করতে যাই তাহলে আমার কত আসবে?
এই সেটের সাথে যদি আমি টোটাল কস্টটা বের করি, তো আমি টোটাল কস্ট লিখতে পারি এখানে। সো 2 নম্বর রিকোয়ারমেন্টের টোটাল কস্ট যেটা সেটা আমার হয়ে গেল। কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন নেই? তারপর 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে কম্পিউট দ্য এভারেজ প্রোডাক্ট কস্ট অফ ওয়ান সেট। তাহলে আমার এভারেজ কস্ট ফর ওয়ান সেট কি হবে? Product cost by production. তাহলে দেখেন আমার প্রোডাক্ট কস্ট ডাইরেক্ট হলো এটা প্লাস ইনডাইরেক্ট হলো এটা, তাহলে টোটাল প্রোডাক্ট কস্ট কত? এটা আমি প্রোডাকশন করি কত, আমার ক্যাপাসিটি কত? 2000 একক। তাহলে আমি যদি এটাকে 2000 দিয়ে ভাগ করি তাহলে পার ইউনিট কস্টটা বেড়ে যাবে না? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? জি স্যার। নো স্যার। কনফিউশন থাকলে একটু প্লিজ বলেন। আছে? স্যার একটা আবার বোঝাই দিবেন কষ্ট করে। আমাকে বলছে যে প্রতিটা সেটের কস্ট কত, এভারেজ প্রোডাক্ট কস্ট কত সেটা বের করতে হবে। তাহলে আমার প্রোডাক্ট কস্ট বলতে আমরা কি বুঝি? ডাইরেক্ট প্লাস ইনডাইরেক্ট দুটোই তো প্রোডাক্ট কস্ট, তাই না? জি স্যার। ডাইরেক্ট কস্ট, তাহলে আমার টোটাল প্রোডাক্ট কস্ট কত হবে? 2,12,000 প্লাস 94,000, তাই না? তাহলে টোটাল প্রোডাক্ট কস্ট কত হবে? 2,12,000 প্লাস 94,000, তাহলে 3,06,000। আমার নাম্বার অফ সেট কয়টা আছে? 2000 তাহলে আমি যদি 3 লক্ষ পার সেট প্রোডাক্ট কস্ট। এটাকে 2000 দ্বারা ভাগ করি তাহলে যে অ্যামাউন্টটা হবে সেটাই তো আমার কি হবে? এভারেজ পার ইউনিট কস্ট হবে, পার সেট কস্ট হবে। ঠিক আছে, আমি এটাই এই জায়গায় করলাম এখানে। ঠিক আছে, কার কোনো কনফিউশন আছে? না থাকলে আমরা এরপরে চলে যাই। Assume that production drops to only 1000 set annually. Would you expect the average product cost per set to increase, decrease or remain unchanged? এখন ধরেন আমার যদি প্রোডাকশন আমার নরমালি কতটুকু ছিল, ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে 2000 ছিল, প্রোডাকশন কত ছিল? 2000 ছিল। এখন আমার প্রোডাকশন যদি 1000 সেট হয় অ্যানুয়ালি, তাহলে আমার কি এভারেজ কস্ট বাড়বে না কমবে না আনচেঞ্জ থাকবে? ইনক্রিজ হবে, বাড়বে। ইনক্রিজ হবে। এখন আমাকে তো ইনক্রিজ থিওরিটিক্যালি বললে হবে না, ইনক্রিজ হবে। আমাকে কি করতে হবে? এটা প্রুফ করতে হবে যে এটা ইনক্রিজ করবে, তাই না? আমার কথা কি বুঝতে পারলাম? জি স্যার। এখানে স্যার ভেরিয়েবল যে কস্টগুলো আছে এগুলো আলটিমেটলি 1000 মানে যে পরিমাণ আমি প্রোডাক্ট করতেছি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনার তার মানে কম বা বাড়বে। তার মানে But আমাকে fixed যে cost কাজটা গুলো করতে হবে হয়ে যাবে। এই প্রোডাক্ট কস্টের ভিতরে যে কস্টগুলো ভেরিয়েবল আছে সেগুলো আমরা ভেরিয়েবল হিসেবে ট্রিট করব, আর ফিক্সড কস্টগুলো আমাদেরকে নতুন ভাবে ট্রিট করতে হবে, তাই না? এই জি, স্যার। প্রোডাক্ট কস্টের ভিতরে আমার আবার দুই ধরনের কস্ট আছে, একটা হলো ভেরিয়েবল কস্ট আর একটা হলো Fixed cost। ফিক্সড কস্ট। ঠিক আছে, জি, স্যার। সো আমরা এখন বের করি। আমার 1,18,000 যে ডাইরেক্ট লেবার আছে ভেরিয়েবল। এটা কি হবে? ভেরিয়েবল কস্ট। এটা আমার স্যার যে কমবে। এই ফ্যাক্টরি সুপারভিশন এটা কোন ধরনের কস্ট? Fixed cost। ফিক্সড। ফিক্সড কস্ট। তারপর প্রপার্টি ট্যাক্স বিল্ডিং এটা কি ধরনের কস্ট? Fixed cost। ফিক্সড। Fixed cost. 2,500 টাকা এটা কি ধরনের কস্ট? ইন্স্যুরেন্স ফ্যাক্টরি Fixed. ফিক্সড কস্ট। লিজ কস্ট ফ্যাক্টরি এটা কোন ধরনের কস্ট? Fixed. স্যার ফিক্সড। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল Variable. ভেরিয়েবল স্যার। তারপর আছে ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরি, স্যার ফিক্সড। Fixed. তারপর আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, Variable. ভেরিয়েবল স্যার। ইউটিলিটিস। ভেরিয়েবল। Variable. তাহলে দেখেন আমরা যদি বের করি ভেরিয়েবল কস্ট আর এটা হলো আমার ফিক্সড কস্ট, তাই না? তার মানে এই কস্টটা আমি 1000 প্রোডাকশন করি আর 2000 প্রোডাকশন করি, আমার কি কোনো চেঞ্জ হবে? নো স্যার। এটাতে আমার কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা থেকে যদি আমরা পার ইউনিট কস্ট বের করি তাহলে ইউনিট কস্ট কত হবে? বা 2000, কারণ এটা তো 2000 এর উপর বেস করে কস্টটা সেটআপ করা হয়েছিল, তাই না? জি স্যার। তাহলে এখানে আমার পার ইউনিট কস্ট কত? 154 পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত? এত টাকা। তাহলে আমার টোটাল কস্ট কত হবে আমরা যদি বলি? সো টোটাল ভেরিয়েবল কস্ট আমার কত হবে আমরা যদি 1000 ইউনিট প্রোডাকশন করি? স্যার 119 ইনটু 1000। 19 into 1000. 1000। আমার ফিক্সড কস্ট কত? 68। 68,000 স্যার। 60.
৬৮,০০০। আমার টোটাল কস্ট কত হবে? 1,27,000 Sum of total variable and fixed cost. টোটাল কস্ট, তাহলে পার ইউনিট কস্ট কত হবে? Sir, পার সেট কস্ট, ইউনিট না বলে আমরা পার সেট বলি। total cost set divide by cost. sir 1,000. 187 টাকা। আগে আমার কত ছিল? 153 আগে ছিল 153 আর এখন হয়েছে 187. 87। তার মানে আমরা প্রুফ করতে পারি যে আমার প্রোডাকশন যদি 1000 সেটে নেমে আসে তাহলে আমার পার সেট কস্ট কি করবে? বাড়বে। বাড়বে। আমরা শুধু থিওরিটিক্যালি বললে হবে না যে এটা কস্ট বাড়বে, আমাকে কি করতে হবে? ম্যাথমেটিক্যালি দেখাতে হবে স্যার। প্রুফ করে দিতে হবে, ঠিক আছে? আমি যদি প্রুফ না করি তাহলে যদি 2 মার্কস থাকে আমাকে দিবে 0.5 মার্কস, আর আমরা প্রুফ করলে আপ টু 2 এর মধ্যে আমি 2 মার্কসই পাবো, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে আমরা এই ভুলটা করি যে আমাদেরকে বলছে এই জায়গায় যে 1000 এ নেমে গেছে, সো উড ইউ এক্সপেক্ট দ্য ওভারঅল কস্ট পার সেট ইনক্রিজ ডিক্রিজ অর রিমেইন আনচেঞ্জ। সো আমরা এটা লিখে দেই যে এটা ইনক্রিজ করবে, আমরা বলে দিই যে যেহেতু কম প্রোডাকশন হয়েছে সো আমার কি করবে? কস্ট বাড়বে। সো এতটুকু বললে হবে না, আমাদের এক্সপ্লেন করে দিব। এখানে দেখেন নো কম্পিটিশনস আর নেসেসারি বলে দিছে, তাহলে আমার এই কম্পিটিশনটা আমরা কি করব? আমাদের যে ওয়ার্কিং আছে না, ওয়ার্কিং এ আমরা কম্পিটিশনটা করে দিব। ওকে আমার কথা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। মানে আমাকে সলিউশনে বলছে যে কোনো কম্পিটিশন করতে হবে না, বাট আমরা তো ডিরেক্টলি কম্পিটিশন না করে থিওরিটিক্যালি কথা বলতে পারি না। সো আমরা ওয়ার্কিং এর কম্পিটিশনটা করে আমরা সলিউশনে বলে দিব যে এটা এই জায়গায় বলা আছে, এবং ব্র্যাকেটে আপনি লিখে দিবেন যে ওয়ার্কিং এর 2 নম্বর নোটে এই কম্পিটিশনটা বলা আছে, রেফার দিয়ে দিবেন, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, 4 নম্বর যদি আমরা যাই, refer to the original data. The president's brother-in-law has considered making himself a precious set and has priced the necessary materials at a building supply store. The brother-in-law has asked the president if he could purchase a precious set from the Darylin company at cost, and the president agreed to let him do so. So, how would you expect any disagreement between the two men about the price the brother-in-law should pay? Explain the price does the president probably have in mind? Does the brother-in-law কি বলছে আবার আমরা বলি যে প্রেসিডেন্টের যে brother-in-law আছে উনি একটা সেট কিনবে, ঠিক আছে? এবং সে প্রাইস করবে শুধু নেসেসারি মেটেরিয়ালস। তো আমার যে নেসেসারি মেটেরিয়াল গুলো আছে সেই মেটেরিয়াল গুলো সাপ্লাই করতে যে কষ্ট হবে সে শুধু সেই প্রাইসটা দিবে। So brother-in-law asked the president if he could purchase a precious set from the Darylin company at cost. So সে কস্টে পারচেজ করতে পারে না, এবং প্রেসিডেন্ট এগ্রি করছে যে তাকে সে কস্টে পারচেজ করতে দিবে। তাহলে brother-in-law যে প্রাইস পে করবে আর প্রেসিডেন্ট যে কস্টে কথা বলবে এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স ডিসএগ্রিমেন্ট হবে, বা কার প্রাইস কত হবে? আমার কি কোশ্চেনটা বুঝতে পারছেন আপনারা সবাই? কোশ্চেনটা আরেকবার বললে। আমি আবার বলি, না স্যার ক্লিয়ার না। আমার যে অরিজিনাল ডাটা আছে অরিজিনাল ডাটার উপর বেস করে প্রেসিডেন্টের ব্রাদার-ইন-ল বলতেছে তারও এক সেট লাগবে। সো এক সেটের জন্য সে কি করবে? সে সেই কস্টটা বিয়ার করবে যেটা হলো নেসেসারি মেটেরিয়াল যা লাগবে সেটা পারচেজ করতে যে প্রাইস লাগবে কস্ট লাগবে সেটা সে প্রোভাইড করবে। এখন এই সেটটা প্রোভাইড করতে বা সেটটা তৈরি করতে আমার নেসেসারি মেটেরিয়াল বলতে কি লাগবে? শুধু ডিরেক্ট মেটেরিয়াল, তাই না? জি স্যার। আর তো কিছু লাগবে না। এখন বলা হচ্ছে যে ব্রাদার-ইন-ল যে প্রাইসে বা কস্টের কথা বলছে আর প্রেসিডেন্ট যে কস্টের কথা বলবে দুইটা কি সেম হবে? না স্যার, কিভাবে? সেম হবে না। সেম হবে? এক্স্যাক্টলি। তাহলে প্রেসিডেন্ট যখন প্রাইসের কথা বলবে তখন সে কোন কোন জিনিসগুলো কনসিডার করবে, অথবা ব্রাদার-ইন-ল যখন প্রাইসের কস্টের কথা বলবে তখন সে কি কি কনসিডার করবে? ব্রাদার-ইন-ল যখন কস্টের কথা বলবে সে বলেই দিছে যে আমার নেসেসারি মেটেরিয়াল যা লাগবে সেটার কষ্ট শুধু সে বিয়ার করবে, তাই না? আর প্রেসিডেন্ট যখন কষ্টের কথা বলবে তখন সে কি কি বলবে? স্যার আদার্স কস্ট গুলোর কথা তো বলবে স্যার। সে এই প্রোডাক্টটা প্রোডাকশন করতে যে যে কস্ট গুলো কস্ট লাগবে হবে সেগুলো তো কস্টের কথাই সে বলবে। অর্থাৎ সে সহজ কথা বলবে যে সে যদি 20,000 প্রোডাকশন করে তাহলে প্রতিটা সেট প্রোডাকশন করতে তার কত ডলার লাগবে? কত ডলার লাগবে? 153 স্যার। 153 তার কস্ট হবে, সে এই কষ্টের কথা বলবে, ঠিক আছে? আর ব্রাদার-ইন-ল কোন কষ্টের কথা বলবে? শুধু রিলেভেন্ট কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, নেসেসারি কস্ট, ডিরেক্ট মেটেরিয়ালস। স্যার লেবার তো হয় না? জি না, সে কিন্তু বলে দিছে অনলি ডিরেক্ট মেটেরিয়ালের কথা বলছে। দেখেন
has priced the necessary materials at a building supply store. Necessary materials only কথা বলছে, ঠিক আছে? তো necessary material কি only direct material যেটা জি স্যার। directly trace করা যায়। So because the company is operating at full capacity, what cost term used in the chapter might be justification for the president to charge the full regular price to the brother-in-law and still be selling at cost. Normally কোন প্রাইসটা সে চার্জ করবে? 153, ঠিক আছে? Yes, sir. কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? No, sir. আমি আবারও বলছি, এই জায়গায় একটা ডিসিশনের কথা বলছে। ডিসিশনটা এটা হলো, কারণ আপনি যদি এই কোম্পানির এমডি ম্যানেজিং ডিরেক্টর হন অথবা কোম্পানির চেয়ারম্যান হন, আপনার বাই ধরেন আপনার কাছ থেকে একটা সেট এরকম ফার্নিচার নিবে। এখন আপনার ভাই বললো যে ভাই আমি আপনাকে এই ফার্নিচারটা বা সেটটা তৈরি করার জন্য যে ফার্নিচার গুলো মেটেরিয়াল গুলো লাগে এই মেটেরিয়ালের কস্ট গুলো আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? এখন আপনি বললেন যে ঠিক আছে আমরা সেটটা তৈরি করতে যত কস্ট লাগবে সেই কস্টই তার কাছ থেকে চার্জ করব, বাট আপনার ব্রাদার যে কস্ট চার্জের কথা বলছে আর আপনি যে কস্ট চার্জের কথা বলছেন সেটা কি সেম হবে? কখনোই সেম হবে না, কারণ আপনার ভাই যখন কষ্টের কথা বলবে সে শুধু মেটেরিয়ালের কষ্টের কথা বলবে, আর আপনি যখন কষ্টের কথা বলবেন তখন এই সেটটা তৈরি করতে যত ধরনের কস্ট ইনক্লুড আছে সব ধরনের কষ্টের কথাই আপনি কি করবেন বলবেন, তাহলে দুইজনের মধ্যে ডিফারেন্স হবে। আর আপনি যে কস্টটা চার্জ করবেন সেই কস্ট চার্জটা কত হবে? সো আপনার ফ্যাক্টরিতে যত ধরনের কস্ট হবে সব কস্ট গুলা ধরে আপনার পার ইউনিট যে কস্টটা হবে সেই কস্টে আপনি কি করবেন আপনার বাইকে চার্জ করবেন, ঠিক আছে? Yes, sir. Yes, sir. মানে সবাই একটু চুপ করে গেছেন, একটু মানে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। না স্যার, ঠিক আছে। কারো কোনো সমস্যা নেই? চট্টগ্রাম থেকে যারা আছেন তাদের কি কোনো সমস্যা আছে? না স্যার, নাই। চট্টগ্রাম থেকে আদনান নেই, আর আরো তো অনেকে জয়েন করেছেন। ভালো লেভেলে দিতে পারছি না, যদি প্রয়োজন হয় স্যার আপনার ভিডিওগুলো দেখে পরবর্তীতে আপনার সহযোগিতা যাব স্যার। মানে এখন কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? এখন স্যার অফিসের ভিতরে ফাঁকে ফাঁকে দেখছি, আপনি যতটুকু সম্ভব স্যার প্রয়োজন হলে পরে সহযোগিতা চাই স্যার। ঠিক আছে, ঠিক আছে। আর কেউ এখানে প্রশ্ন করতে পারেন, আর কেউ কোনো ফিডব্যাক দিবেন? আমি প্রথম দিকে শুনি নাই তো একটু শুনি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা চলে যাচ্ছি আবার লেকচারে। সো আমাদের এই প্রবলেমটা আমরা করে ফেলেছি, তাই না? আমরা যদি একটা কেস দেখি, মানে আমরা তো সবসময় প্রবলেমই সলিউশন করি, কেসের কোনো সলিউশন করি না। আমরা যদি কেস সলিউশন করি তাহলে কি হবে আমরা একটু দেখি। কেস 226, mixed cost analysis and the relevant range. The Ramon Company is a manufacturer that is interested in developing a cost formula to estimate the fixed and variable components of its monthly manufacturing overhead cost. The company wishes to use machine hours as its measure of activity and has gathered the following data below for this year and last year. তাহলে সে মেশিন আওয়ার্স এর উপর বেস করে সে ওভারহেড কস্ট গুলো ক্যালকুলেশন করেছে এবং লাস্ট ইয়ারে মেশিন আওয়ার কত ছিল পার মান্থ এবং এই ইয়ারে মেশিন আওয়ার কত আসছে সেটার উপর বেস করে সে কস্ট গুলো ডিরাইভ করেছে। আমরা যদি এরপরের পেজে যাই আমরা দেখি কি করতে বলেছে। The company leases all of its manufacturing equipment. The lease arrangement calls for a flat monthly fee up to 90,000. আমরা কি সেম প্রবলেমটাই তো করছি না? Yes, আমরা সেম প্রবলেমটাই করছি। The lease arrangement calls for a flat monthly fee up to 90,500 machine hour. If the machine hours used exceeds 90,500, then the fee becomes strictly variable with respect to the total number of machine hours consumed during the month. Lease expense is a major element of the overhead cost. দেখেন আমাদের এই যে প্রবলেমে দেওয়া আছে বিভিন্ন ধরনের মেশিন আওয়ার দেওয়া আছে এবং রিলেটেড ওভারহেড কস্ট দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে এই যে মেশিন আওয়ারটার জন্য কি করে কোম্পানি যে ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্টটা সেই ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট আসলে কোম্পানি লিজ করা।
সো লিজ অ্যারেঞ্জমেন্টে বলা আছে যে কোম্পানি নরমালি 19,500 পর্যন্ত মেশিন আওয়ার ইউজ করতে পারবে, এবং এটার বিপরীতে সে কি করবে, একটা মান্থলি ফি প্রোভাইড করবে। যদি কোনো কারণে এই মেশিন আওয়ারটা 19,500 মেশিন আওয়ার এক্সিড করে, তাহলে তাকে কি করতে হবে, ফিটা ভেরিয়েবল রেটে তাকে প্রোভাইড করতে হবে। সো বলা হচ্ছে if the machine hours used exceeds 19,500 then the fee becomes strictly variable with respect to the total number of machine hours consumed during the month. তাহলে এটা ভেরিয়েবল হয়ে যাবে। Lease expense is a major element of the overhead cost. এখন হাইলো মেথড ইউজ করে estimate the manufacturing overhead cost formula। আমাকে কি করতে বলা হচ্ছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ফর্মুলাটা বের করতে বলা হচ্ছে। তাহলে কি আমরা ফুল ফর্মুলাটা করব? তাহলে এই জায়গায় আমার ইনফরমেশন গুলো দেওয়া আছে। তাহলে দেখেন 19,500 পর্যন্ত আমার একটা মান্থলি ফিতে আমরা কি করি, লিজ রেন্টে পেমেন্ট করি। যখন 19,500 এর বেশি হবে তখন সেই কস্টটা কি হয়ে যাচ্ছে, ভেরিয়েবল কস্ট হয়ে যাচ্ছে। এখন আমার এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাকে এই ভেরিয়েবল পোরশন এবং ফিক্সড পোরশন গুলা বের করতে হবে হাইলো মেথড ইউজ করে। আমরা কিভাবে করব, জি বলেন। আমি আসলে স্পষ্ট শুনতে পাচ্ছি না। মানে এখান থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট আইডেন্টিফাই করতে চাই তাহলে আমরা কিভাবে করব, হাইলো মেথড ইউজ করব। হাইলো মেথড ইউজ করব। কিভাবে ইউজ করব, চেঞ্জ ইন কস্ট আওয়ার্স, অ্যাক্টিভিটি লেভেল আর লো অ্যাক্টিভিটি লেভেলের ডিফারেন্সটা বের করে দেন আমরা কি করব, এটা করব। এখন ঠিক আছে, এটার উপর বেস করে আমরা এটা ধরে নিলাম, করে ফেললাম। তারপর আমাদের কি আছে প্রবলেমে, স্ক্যাটারগ্রাফ আমরা লিস্ট রিগ্রেশন আমরা ধরি না। তারপর আসি, assume that the company consumes 22,500 machine hours during a month. Using the HILO method, estimate the total overhead cost that would be incurred at this level of activity. এটা কি আমরা বের করতে পারবো? অ্যামাউন্ট মেশিন আমার আপনার এজুম করে নিতে বলছে। না, আমরা বলি এক নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের কাজটা কি হবে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করা এবং ফিক্সড কস্টটা বের করা, তাই না? এখন আমি যদি ভেরিয়েবল কস্ট পার ইউনিট জানি, ফিক্সড কস্ট আমি টোটাল জানি, তাহলে আমি কি কস্ট ফর্মুলাটা বের করতে পারবো? y = a + bx। জি স্যার। x মানে অ্যাক্টিভিটি, তাহলে আমার অ্যাক্টিভিটি যদি 22,500 হয় তাহলে আমি কি টোটাল কস্টটা বের করতে পারবো? অবশ্যই জি স্যার। এইটা হলো 4 নাম্বার রিকোয়ারমেন্টের সলিউশনটা। ঠিক আছে, কমেন্ট অন দ্য অ্যাকুরেসি। আমরা বলছি যে আমাদের হাইলো মেথড অনুযায়ী আমরা কি করি, মিক্সড কস্ট থেকে ভেরিয়েবল পোরশন এবং ফিক্সড পোরশনটাকে আলাদা করি, তাই না? তাহলে আমরা পাই কি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট পাই এবং ফিক্সড কস্ট টোটাল পাই। এই ভেরিয়েবল কস্ট পার ইউনিট এবং ফিক্সড কস্ট টোটালটা নিয়ে আমরা একটা কস্ট ফর্মুলা ডেভেলপ করতে পারি। এটা হলো y = a + bx, যেখানে a হলো ফিক্সড কস্ট, b হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর x হলো প্রোডাকশন ইউনিট বা প্রোডাকশন ইউনিট বা মেশিন আওয়ার যেটা হোক। তাহলে আমার যদি ভেরিয়েবল কস্ট জানি, পার ইউনিট ফিক্সড কস্ট জানি এবং নাম্বার অফ অ্যাক্টিভিটি যদি আমার 22,500 হয়, তাহলে আমি টোটাল কস্টটা কি বের করতে পারবো? হ্যাঁ পারবো। এই কথাগুলো আমরা বলছি। থ্যাংক ইউ। তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি শেষ করলাম। সো আমরা এরপর নতুন চ্যাপ্টারে চলে যাব। কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ করেন। স্যার আমরা এই যে 4 নম্বর ওয়ার্কিং কে যে 22,500 ইউনিট ছিল আওয়ার্স ছিল স্যার, ওই ক্ষেত্রে কিন্তু 19,500 আমাকে বলে দিয়েছিল যে এই পর্যন্ত উপরে যদি যায় কোন ইউনিট তাহলে সেটা ভেরিয়েবল হবে। ভাই আমি একটু বলি, আমি হাইলো মেথড অনুযায়ী ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট আলাদা করেছি না? यस স্যার। করে আমি কি করেছি, আমি y = a + bx এই ফর্মুলাটা কি ডেভেলপ করেছি? यस স্যার। এই ফর্মুলা যদি ডেভেলপ করে থাকি, এই ফর্মুলাটাতে কি বলছে, ফর্মুলাটা বলছে টোটাল কস্ট ইকুয়াল ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনটু নাম্বার অফ অ্যাক্টিভিটি। ঠিক আছে, তাহলে দেখেন আমার ফিক্সড কস্ট কত আছে,
আমরা এই হাই লো মেথড অনুযায়ী ফিক্সড কস্ট বের করব, তাই না? অলরেডি বের হয়ে গেছে ফিক্সড কস্ট, তাই না? ধরে নিলাম এটা অ্যামাউন্ট আমরা জানি, অ্যামাউন্ট নোন, কারণ আগের হাই লো মেথড আমরা বের করেছি, প্লাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটাও নোন। আমরা 1 নম্বরের প্রবলেমে হাই লো মেথডে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করেছি না? এখন আমার নাম্বার অফ অ্যাক্টিভিটি হলো 22,500। স্যার এইখানটা আমার কথাটা স্যার। জি প্লিজ স্যার আমাদের ওই যে একটু উপরের কোশ্চেনটা দেখালে একটু সুবিধা হতো। ওখানে বলা আছে 19,500 এক্সিস যদি করে তাহলে তার উপর ধরতে হবে ভেরিয়েবল কস্ট। ভাই আপনি আমরা যখন হাই লো মেথডে বের করেছি, হ্যাঁ, তখন আমরা ওটার উপর বেস করেই তো করব, তাই না? আপনি আমার কথাটা বুঝেন। আমরা যখন টোটাল বলছি যে এই জায়গায় কিন্তু শুধু লিজ রেন্টের কথা বলছে, আপনি আবারও আমরা যাই, আমাকে যখন টোটাল কস্ট দিয়েছে সেই কস্টটা কিন্তু শুধু লিজ রেন্টের উপর না, আমাকে টোটাল কস্টটা দেওয়া আছে। 1 মিনিট জাস্ট বলছি। এই যে প্রবলেমটা, একটু প্রবলেমটা ভালো করে দেখেন। আমরা যখন এখানে বলছি এই জায়গায় কি কথা বলা আছে, কি বলা আছে বলেন তো? ওভারহেড কস্ট। এটা কোনটা? বুঝতে পারছেন? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? এই জায়গায় বলা আছে টোটাল ওভারহেড কস্ট, আর ওই জায়গায় যে 19,500 বলা আছে এটা বলা আছে লিজ রেন্টের ক্ষেত্রে। লিজ রেন্টের ক্ষেত্রে আমরা বলছি যে 19,500 পর্যন্ত আমরা ফিক্সড ফি দেই, 19,500 পরে আমরা ফিক্সড ফি এটা ভেরিয়েবল হয়ে যায়, ঠিক আছে? এই যে ওভারহেড কস্টের ভিতরে তো অন্য আইটেম গুলো আছে, এখানে শুধু লিজ রেন্ট না, আরো অনেক ধরনের আইটেমই আছে, আপনার ইউটিলিটি আছে, স্যালারি আছে, আর অনেক কিছু আছে। তার মানে এই কস্ট গুলো এক একটা কস্ট হলো আমার মিক্সড কস্ট। সো এখান থেকে আমার কি করতে হবে, হাই লো মেথড ইউজ করে ভেরিয়েবল এবং ফিক্সডটা বের করতে হবে, এবং এটা করা সহজ ওয়ে হলো আমার হাই অ্যাক্টিভিটি এবং তার কস্ট নেওয়া এবং লো অ্যাক্টিভিটি এবং তার কস্ট নিয়ে চেঞ্জগুলো বের করে আমাকে টোটাল চেঞ্জটাকে টোটাল অ্যাক্টিভিটি চেঞ্জকে ভাগ করে আমাকে পার ইউনিট ভেরিয়েবল কস্টটা বের করা, ঠিক আছে? স্যার খুব শর্টে একটু করে দিতে পারলে মনে হয় সুবিধা হতো স্যার। মানে কোন ইয়ার ধরবো, লাস্ট ইয়ার ধরবো না দিস ইয়ার ধরবো, এটা বুঝতে পারছি। আপনার এই জায়গায় যেহেতু 24 মাসের ইনফরমেশন দেওয়া আছে, তো 24 মাসের ইনফরমেশন নিয়ে আপনি কাজ করেন না। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আপনি অথবা আপনি যে কাজটা করেন, আপনি শুধু দিস ইয়ার ইনফরমেশন নিয়ে কাজ করেন না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু সবসময় অ্যাভেলেবল ডাটা যেহেতু আমার 24 মাসের দেওয়া আছে, সো হাই লো মেথড ইউজ হবে আমার 24 মাসের জন্যই, ঠিক আছে? ওকে স্যার। তাহলে দেখেন আমার হাইয়েস্ট অ্যাক্টিভিটি কোন মাসে আছে বলেন? ফেব্রুয়ারি মাসে মেবি ওই 25,000 ইউনিট। 25,000। আর লোয়েস্ট অ্যাক্টিভিটি কোন মাসে দেওয়া আছে? আগস্টে 10,000 ইউনিট, 10,000 আওয়ার। সো আপনি এটার উপর বেস করে করেন না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবং আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি লাস্ট ইয়ারের ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট বের করতে পারেন, এবং কারেন্ট ইয়ারের ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট বের করতে পারেন। স্যার দুইটা ডিফার করে স্যার। করো, কাছাকাছি তো আসে না? জি স্যার কাছাকাছি আসে, তবে আপনার কোনো সময় সবসময় রাখবেন অ্যাকচুয়াল কস্ট সবসময় ডিফার করে, অ্যাকচুয়াল কস্ট কোনো সময় ভেরিয়েবল কস্ট ফিক্সড হয় না, ঠিক আছে? প্র্যাকটিক্যালি কারণ কি আপনার ধরেন মেশিনের এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে, অথবা আপনার প্রোডাকশন ফ্লোরের এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে। আজকে আপনার একটা প্রোডাক্ট তৈরি করতে যদি প্রোডাক্ট কস্ট 5 টাকা লাগে ভেরিয়েবল কস্ট, কালকে এটা 4 টাকা 90 পয়সা হবে অথবা 5 টাকা 10 পয়সা হবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তো আপনি এটার উপর বেস করে আপনি বলতে পারেন, কোনো সমস্যা না। আমরা এই জায়গায় যেটা কাজ করছি, আমরা আপনাদেরকে একটা কেস দেখে কেসটা কিভাবে আপনারা অ্যানালাইসিস করবেন সেটার কথা বলছি, ঠিক আছে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। সবাই মনে হচ্ছে খুব কনফিউজড হয়ে যাচ্ছেন। না না স্যার বুঝতে পারছি। না স্যার, যেটা কনফিউশন ছিল স্যার ক্লিয়ার করে দিয়েছেন স্যার। ওকে ঠিক আছে। আমরা এই জায়গায় কস্ট অফ কোয়ালিটি নিয়ে আমরা একটু কথা বলবো। কস্ট অফ কোয়ালিটি মাঝে মাঝে এই কস্ট অফ কোয়ালিটি শর্ট কোশ্চেন মানে 1 মার্কস বা 2 মার্কসের আপনাদের পরীক্ষায় আসে। সো এই জন্য আমরা কস্ট অফ কোয়ালিটি নিয়ে একটু কথা বলবো যে কস্ট অফ কোয়ালিটিটা কি। দেখেন আপনি যখন হাই কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাকশন করেন, এই হাই কোয়ালিটির সাথে সাথে আপনার কি হয়, হাই কোয়ালিটি প্রোডাকশন করতে গেলে আপনার কি হয়, আপনার কস্ট বেশি হয়। সো কেন বেশি হয়, কিভাবে হয় সেটা আমরা একটু দেখবো। সো এই জায়গায় আমি একটু ইয়েস বলেন।
কারো কোনো সমস্যা? স্পষ্ট দেখতে পাচ্ছেন? স্যার এটা কি আমরা পরের চ্যাপ্টারে থিওরিতে চলে গেলাম? না না, এই চ্যাপ্টারে আছি আমরা এখনো। জি ঠিক জি আছে। স্যার। নরমালি এই জায়গায় প্রথম যে প্যারাটা আছে, এই প্যারাটা কি আছে আপনারা একটু দেখি। A company may have a product with a high quality design that uses high quality components, but if the product is poorly assembled or other defects, the company will have high warranty repair cost and dissatisfied customer. People who are dissatisfied with the product are unlikely to buy the product again. So normally যেটা বলছে যে আপনি যখন হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? হাই কোয়ালিটি ডিজাইন করতে হবে। কিন্তু প্রোডাক্ট যদি পুরলি ডিজাইন হয় তাহলে আপনার কি হবে? প্রোডাক্ট নিজেও পুর কোয়ালিটি হবে। আর পুর কোয়ালিটি প্রোডাক্টের ক্ষেত্রে আপনার কি ধরনের, নরমালি আমরা ওয়ারেন্টি কস্ট আমরা প্রোভাইড করি যে এই প্রোডাক্টটা যদি আগে কোনো সমস্যা হয় তাহলে আমাদের ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টি দিয়ে কভার করা হবে, এবং আমার কাস্টমার ডিসস্যাটিসফাইড হয়, সো এটাও একটা কস্ট আছে। সো নরমালি আমরা যখন কোয়ালিটি মেনটেন করতে যাই তখন আমাদের কতগুলো জিনিস আমাদেরকে স্পেসিফিকেশন মেনটেন করতে হয়। তার মধ্যে আমার 4 ধরনের কস্ট আছে, যেটাকে বলে কস্ট অফ কোয়ালিটি। সো এই 4 ধরনের ভিতরে একটা আছে হলো কোয়ালিটি অফ কনফরমেন্স। আমি আবারও বলছি যে নরমালি কোয়ালিটি অফ কনফারেন্স বলতে বলা হয় যে আমার যে ডিজাইনের স্পেসিফিকেশন থাকে সেই অনুযায়ী প্রোডাক্টটাকে তৈরি করা, এটার নাম হলো কোয়ালিটি অফ কনফারেন্স। এখানে এটাও দেওয়া, ডেফিনেশনটা সরাসরি দিয়ে দেওয়া হয়েছে। এ প্রোডাক্ট দ্যাট মিটস অর এক্সিডস ইস ডিজাইন স্পেসিফিকেশন এন্ড ইজ ফ্রি অফ ডিফেক্টস দ্যাট its appearance or degrade its performance is said to have a quality of conformance. সহজ কথা, আমার ডিজাইন এবং স্পেসিফিকেশন অনুযায়ী যেই প্রোডাক্টটা তৈরি হওয়ার কথা, যেরকম ভাবে তৈরি হওয়ার কথা, কোন প্রোডাক্ট যদি সেই ওয়েতে তৈরি হয় তাহলে তাকে বলা হয় কনফরমেন্স, কোয়ালিটি অফ কনফরমেন্স। ঠিক আছে, এটা হলো কোয়ালিটি অফ কনফরমেন্স। 2 নম্বর হলো যে আমার, এরপর আমরা যাই কোয়ালিটি অফ কনফরমেন্স নিয়ে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার নরমালি আমরা কোয়ালিটি কস্টকে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করি। এর মধ্যে হলো একটা হলো প্রিভেনশন ক্যাটাগরি, আর একটা হলো আমার অ্যাপ্রেজাল কস্ট ক্যাটাগরি। তাহলে আমাদের কয়টা ক্যাটাগরি থাকে? কস্ট 2 ধরনের ক্যাটাগরি থাকে, একটা হলো প্রিভেনশন আর একটা হলো অ্যাপ্রেজাল। আমরা যদি প্রিভেনশন ক্যাটাগরিতে যাই, প্রিভেনশন ক্যাটাগরিতে আমাদের কস্ট হলো, দেখেন নরমালি আমাদের কোনো একটা প্রোডাক্ট কি ভালো হবে না খারাপ হবে, এটা যদি আমরা আগে থেকেই প্রিভেন্ট করি। ধরেন আপনি যখন প্রোডাক্টটা প্রোডাকশন করছেন, আপনি একজন কোয়ালিটি ইন্সপেক্টর ওই জায়গায় অ্যাসাইন করলেন, যিনি প্রোডাক্টটা কি হবে প্রোডাকশনের সাথে সাথে কোয়ালিটি ইন্সপেক্টর কি করবে, এটাকে কোয়ালিটি টেস্ট করবে। যদি প্রোডাক্ট তার স্পেসিফিক ডিজাইন অনুযায়ী ঠিক থাকে তাহলে সেটা পাস করবে, আর যদি কোনো প্রবলেম হয় তখন সেটা সে রিজেক্ট করবে। তাহলে আমার এই যে প্রিভেনশন কস্টটা আছে, আমার যে প্রিভেনশন কস্টটা আছে সেই কস্টটা আমার কি হবে, আমি যখন কোয়ালিটি এনশিওর করব সেই কস্টটা আমার কি করতে হবে, ইনকার করতে হবে। সো এটা হলো এক ধরনের প্রিভেনশন কস্ট। আমরা যদি এরপরে পেজে যাই, আমরা দেখেন আমরা বলছি নরমালি 4 ধরনের কস্ট হয়। এর মধ্যে একটা হলো প্রিভেনশন কস্ট, আমরা অলরেডি বলছি যে কোনো প্রোডাক্ট তার স্পেসিফিকেশন অনুযায়ী ঠিক আছে কিনা সেটাকে বলে প্রিভেনশন কস্ট। আরেকটা হলো ইন্টারনাল ফেলিয়ার কস্ট, মানে আপনার মেশিনের সমস্যার কারণে বা প্রোডাকশন মেটেরিয়ালের সমস্যার কারণে বা অন্য কোনো কারণে যদি প্রোডাক্টের ডিজাইন বা স্পেসিফিকেশন ঠিক করতে না পারেন তাহলে সেটাকে বলা হয় ইন্টারনাল ফেলিয়ার কস্ট। আরেকটা আছে অ্যাপ্রেজাল কস্ট। অ্যাপ্রেজাল হলো আপনি যখন র মেটেরিয়াল পারচেজ করছেন, পারচেজ করার পরে আপনি কি করলেন, র মেটেরিয়াল কোয়ালিটি টেস্ট করলেন, যদি এটা কোয়ালিটি ঠিক থাকে তাহলে সেই মেটেরিয়াল আপনি প্রোডাকশনে নিয়ে গেলেন, যদি ঠিক না থাকে তাহলে এটা প্রোডাকশনে নিলেন না। তার মানে আপনি প্রোডাক্টটা ফাইনাল প্রোডাক্টটা তৈরি করার আগেই আপনি কি করছেন, আপনার মেশিনকে টেস্ট করছেন, আপনার যে ইকুইপমেন্ট দ্বারা প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই ইকুইপমেন্ট গুলো টেস্ট করছেন, আপনার যে লেবার আছে লেবারকে প্রপার ট্রেনিং দিয়েছেন। অর্থাৎ আপনার একটা প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করার জন্য যত ধরনের মেজার আছে আপনি সেই মেজার গুলো যদি কন্ট্রোল করেন তাহলে সেটাকে বলে অ্যাপ্রেজাল কস্ট। আরেকটা হলো এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। এক্সটার্নাল ফেলিয়ার কস্ট হলো, এটা হতে পারে ধরেন আপনি কোয়ালিটি প্রোডাক্ট ঠিকই প্রোডাকশন করছেন, কিন্তু আপনি যখন আপনার কাস্টমারের কাছে প্রোডাক্টটা ডেলিভারি করছেন, সে ডেলিভারি পর্যায়ে কি করছে, প্রোডাক্টের কোয়ালিটিতে কোনো সমস্যা হচ্ছে, অথবা আপনি যে প্যাকেজিংটা করছেন এই প্যাকেজিংটা আপনার প্রোডাক্টটাকে কাস্টমার কাছে ডেলিভারি দেওয়ার সময় আপনার ঠিকভাবে মেনটেন করতে পারে নাই, সো বা আপনার প্রোডাক্টে কোনো ডিফেক্ট হয়েছে,
অথবা আপনার যেটা কোয়ালিটি কস্ট কন্ট্রোলার ছিল উনি প্রোডাক্টটা ঠিকভাবে টেস্টিং করে নাই, যার কারণে ডিফেক্ট প্রোডাক্টটা আপনার কাস্টমারের কাছে গিয়েছে এবং কাস্টমার কমপ্লেইন রেজ করেছে এবং কাস্টমার ডিসস্যাটিসফাইড হয়েছে। সো এই ধরনের কস্টগুলো বলে এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। তাহলে নরমালি কোয়ালিটি কস্ট বলতে আমরা 4 ধরনের কস্ট বুঝি। একটা হলো প্রিভেন্টিভ কস্ট, একটা ইন্টারনাল ফেলিয়ার কস্ট, একটা অ্যাপ্রাইজাল কস্ট, আর একটা হলো এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। আমাদের এই ধরনের জিনিসগুলোতে প্রবলেমও আছে। অ্যাপ্রেজাল কস্ট আরেকবার বোঝাই দিবেন? অ্যাপ্রাইজাল কস্ট আমরা বলি না যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর? यस স্যার। ঠিক আছে, এটা বলা হচ্ছে যে আপনি প্রোডাক্টটা প্রোডাকশন করার আগেই একটা প্রোডাক্ট যে যে ফ্যাক্টরের কারণে সমস্যা হতে পারে সেই ফ্যাক্টরগুলো আগে এনশিওর করা যায়, তারা কোয়ালিটি এনশিওর করবে। দেন আপনার যখন র মেটেরিয়াল আসবে, র মেটেরিয়ালটা আগে থেকে আপনি টেস্টিং করে নিয়েছেন সেটা কোয়ালিটি ঠিক আছে কিনা। আপনার যে ইকুইপমেন্ট বা মেশিন দ্বারা প্রোডাক্টের প্রোডাকশন হবে সেই ইকুইপমেন্ট এবং মেশিনগুলো আগে থেকে টেস্ট করে নিয়েছেন, ঠিক আছে। সো এটা হলো আপনার অ্যাপ্রেজাল কস্ট। আমরা যদি একটা জাস্ট নরমাল একটা কোয়ালিটি রিপোর্ট আমরা একটু দেখি তাহলে আমরা কি দেখতে পারি, আমরা একটু দেখি। দেখেন, প্রিভেনশন কস্টে যদি আমরা বলি, প্রিভেনশন কস্ট হলো আমাদের কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা এনশিওর করা। কিভাবে আমরা করতে পারি? আমরা সিস্টেমটা ডেভেলপ করতে পারি, কোয়ালিটি ট্রেনিং করতে পারি, সুপারভিশন অফ প্রিভেনশন অ্যাক্টিভিটি করতে পারি, এবং আমার যে কোয়ালিটি কন্ট্রোলার আছে ওনাকে রিক্রুটমেন্ট করতে পারি, ঠিক আছে। অ্যাপ্রেজাল কস্ট বলতে আমার ইন্সপেকশন হতে পারে, রিলায়েবিলিটি টেস্টিং হতে পারে, সুপারভিশন অফ টেস্টিং এন্ড ইন্সপেকশন হতে পারে, ডিপ্রিসিয়েশন অফ টেস্ট ইকুইপমেন্ট হতে পারে। এগুলো হলো অ্যাপ্রেজাল কস্ট। আমার ইন্টারনাল ফেলিয়ার কস্ট কি হতে পারে? নেট কস্ট অফ স্ক্র্যাপ, কারণ আপনার যেহেতু কোয়ালিটি এনশিওর করতে পারছেন না, সো আপনার ডিফেক্ট প্রোডাক্ট প্রোডাকশন হচ্ছে এবং এই ডিফেক্ট প্রোডাক্টগুলো আপনি স্ক্র্যাপ হিসেবে সেল করতে হচ্ছে। রিওয়ার্ক লেবার এন্ড ওভারহেড, কারণ প্রোডাক্ট যখন ডিফেক্ট হয় তখন প্রোডাক্টটাকে আবার ডিজাইন অনুযায়ী তৈরি করার জন্য আপনাকে রিওয়ার্ক করতে হয়, তো সেটা একটা কস্ট আছে। আপনার ডিফেক্ট যখন প্রোডাক্ট যখন ডিফেক্ট হয় মেশিনের ডাউন টাইমের কারণে, সো ডাউন টাইমের কারণে একটা কস্ট হবে। আপনার ডিফেক্টিভ প্রোডাক্ট তৈরি করলেন কিন্তু সেটা যদি আপনি স্ক্র্যাপ হিসেবে সেল করতে না পারেন তাহলে আপনাকে এটা ডিসপোজাল করতে হবে, সেই ডিসপোজালের একটা কস্ট আছে, এটা হলো ইন্টারনাল ফেলিয়ার কস্ট। আর এক্সটার্নাল ফেলিয়ার কস্ট কি? দেন আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমারের কাছে যেই স্পেসিফিকেশন ডেলিভারি দেওয়ার কথা সেই স্পেসিফিকেশন অনুযায়ী ডেলিভারি দিতে পারেন না, ডেলিভারি না দিতে পারলে কি হবে? প্রোডাক্ট সেভাবে পারফর্ম করতে পারবে না, সো আপনাকে ওয়ারেন্টি কস্ট বের করতে হবে, ঠিক আছে। মাঝে মাঝে আপনাকে এটা রিপ্লেসমেন্ট করতে হবে, আপনাকে কি করতে হবে? এই প্রোডাক্টটাকে আপনার মাঝে মাঝে সার্ভিসিং করে দিতে হবে। সো এই ধরনের কস্টগুলোকে বলা হয় এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। তাহলে আমার কস্ট কয় ধরনের? 4 ধরনের। এই যে কস্ট 4 ধরনের, আপনার এই রিপোর্টটাতে যদি আপনারা যান, এই রিপোর্টটাতে আপনারা কোনটা কোন ধরনের কস্টটা কোন আইটেমে পড়বে সেটা বলা আছে। প্রিভেনশন কস্ট কি, অ্যাপ্রেজাল কস্ট কি। প্রিভেনশন কস্ট এবং অ্যাপ্রেজাল কস্ট এই দুইটা, একটা হলো প্রিভেন্ট ইজ বেটার দেন কিউর, তার মানে আপনাকে কি করতে হবে? আপনার এফেক্টিভ হওয়ার আগে আপনার প্রিভেনশন নিতে হবে। আর অ্যাপ্রেজাল কস্ট, সরি আমি উল্টা বলছিলাম একটু আগে। অ্যাপ্রেজাল কস্ট হলো ডিউরিং আপনি যখন প্রোডাক্টটা প্রোডাকশন হবে এই সময়ে আপনার এনশিওর করা যায় প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে, সেটা হলো অ্যাপ্রেজাল কস্ট। ইন্টারনাল ফেলিয়ার হলো ইন্টারনাল কোনো ফ্যাক্টরের কারণে আপনার যদি প্রোডাক্টের কোয়ালিটি মেইনটেইন করতে না পারেন তাহলে যে ধরনের কস্ট হবে সেটা হলো ইন্টারনাল ফেলিয়ার কস্ট। এক্সটার্নাল ফেলিয়ার কস্ট হলো আপনি ঠিকই প্রোডাকশন করছেন বাট এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে আপনার যদি প্রোডাক্টে কোনো সমস্যা দেখা দেয় সেটাকে বলা হয় এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। সো এই 4 ধরনের কস্টকে মিলে আমাদের কস্ট অফ কোয়ালিটি এনশিওর করা হয়। তাহলে কোন একটা প্রোডাক্টের কোয়ালিটি যদি এনশিওর করতে পারি তাহলে আমাদের এই 4 ধরনের কস্ট ইনকার হবে। একটা হলো প্রিভেনশন কস্ট, একটা হলো অ্যাপ্রেজাল কস্ট, একটা ইন্টারনাল ফেলিয়ার কস্ট, একটা হলো এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। আপনি যদি প্রিভেনশন মিটার নেন, আপনি যদি প্রিভেনশন মিটার নেন তাহলে আপনি ইন্টারনাল ফেলিয়ার এবং এক্সটার্নাল ফেলিয়ার যে কস্টগুলো আছে সেগুলো প্রিভেন্ট করতে পারবেন বা রিডাকশন করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আমি আবারও বলছি, এই যে প্রিভেনশন কস্ট এবং অ্যাপ্রেজাল কস্ট এই দুইটা কস্ট যদি আপনার কোয়ালিটি এনশিওর করেন এই দুই পাশে, তাহলে আপনি ইন্টারনাল ফেলিয়ার কস্ট এবং এক্সটার্নাল ফেলিয়ার কস্ট সবসময় কি করতে পারেন? রিডিউস করতে পারেন। এবং এই প্রিভেনশন কস্ট এবং অ্যাপ্রেজাল কস্ট অলওয়েজ লেস দেন ইন্টারনাল ফেলিয়ার কস্ট এবং এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। আমরা যদি এই কোম্পানির রিপোর্টটা দেখি তার ইয়ার ওয়ানে আমার প্রিভেনশন কস্ট হলো $6,50,000, ওয়ারেস তার অ্যাপ্রেজাল কস্ট হলো $12 লাখ, যে জায়গায় আমার ইন্টারনাল ফেলিয়ার কস্ট হলো $2,000 আর আমার এক্সটার্নাল ফেলিয়ার কস্ট হলো $51,50,000। সো প্রিভেনশন কস্ট এবং অ্যাপ্রেজাল কস্ট ইজ অলওয়েজ লেস দেন আমার ইন্টারনাল ফেলিয়ার কস্ট এবং এক্সটার্নাল ফেলিয়ার কস্ট।
আমরা যদি উপরের দুইটা কস্টকে মানে প্রিভেনশন কস্ট এবং অ্যাপ্রাইজাল কস্টটাকে আমরা এনশিওর করি যে আমার প্রোডাক্ট তৈরি করার আগে আমরা প্রিভেনশন মেজার নিব যাতে কোনো ডিফেক্ট না হয়, এবং আমার প্রোডাক্ট যখন তৈরি হবে তখন আমরা অ্যাপ্রাইজাল স্টেজগুলোতে আমরা কোয়ালিটি কন্ট্রোল এনশিওর করব, যারা এনশিওর করবে যে প্রোডাক্টটা যাতে ফাইনাল প্রোডাক্টে স্পেসিফিকেশন অনুযায়ী হয়। যদি এই দুইটা আমরা এনশিওর করতে পারি তাহলে আমার ইন্টারনাল কস্ট এবং এক্সটার্নাল কস্টগুলো রিডাকশন হয়ে যাবে। হয়তো টোটালি এলিমিনেট করতে পারবো না, বাট রিডিউসড হবে। ঠিক আছে? স্যার কিছু বলতে চাচ্ছেন? জি স্যার। প্লিজ স্যার পাশের পার্সেন্টেজটা একটু বলার ছিল। পার্সেন্টেজটা হলো আপনার টোটাল কস্টের পার্সেন্টেজ। কিভাবে ক্যালকুলেট করব? জি বলেন। সেটা ক্যালকুলেটরটা বুঝতে পারিনি স্যার। কি বুঝতে পারেন না বলেন তো? 0.54% এ কিভাবে আসবে? ইনকেস অ্যামাউন্ট দেওয়া আছে 5 কোটির মতো একটা অ্যামাউন্ট দেওয়া আছে, এটার বেসিস করে হচ্ছে আপনার আলটিমেটলি যে পার্সেন্টেজটা রেডি করা হয়েছে মনে হয়। আমি আপনাদের কথা বুঝতে পারছি না, বলেন। স্যার এই যে এখানে আমি নিচে বলি, নিচে দেখেন আপনার বলা আছে একবার নিচে একটা স্টার দেওয়া আছে অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল সেলস ইন ইচ ইয়ার সেলস টোটাল কত অ্যামাউন্ট দেওয়া আছে, সেই অ্যামাউন্টের উপর বেস করে এই পার্সেন্টেজটা ক্যালকুলেশন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। পরীক্ষায় এই ধরনের কোনো প্রবলেম আসতে পারে, আপনারা এই জি একটু বুক রেফারেন্সটা বললে স্যার একটু ভালো হতো স্যার। আমি গ্যারিসনের 15th এডিশন বই নিয়ে কথা বলছি। জি স্যার, গ্যারিসনের 15th এডিশন। এটার সলিউশনটা কি আমাদের সাথে শেয়ার করা যাবে স্যার? আমরা তো ঢাকাতে নাই অনেকেই, আমাদের কাছে সলিউশনটা নাই। আপনারা অনলাইনে সার্চ দেন গ্যারিসনের 15th এডিশন সলিউশন, অনলাইনে গুগল থেকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। সলিউশন अवेलेबल আছে। থ্যাংক ইউ স্যার। আপনারা যদি এই প্রবলেম 28.4 কোয়ালিটি কস্ট রিপোর্ট আপনারা দেখেন, কোয়ালিটি কস্ট রিপোর্টে আপনার বলে দেওয়া আছে আপনার কস্ট আইটেমের কথা। এটার উপর স্যার রাইটারের নামটা একটু রিপিট করবেন স্যার। গ্যারিসন ভাই, গ্যারিসনের নাম শুনেছেন? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং গ্যারিসন 15th এডিশন। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা যদি এই প্রবলেমটা দেখি, আমরা যদি একটা কস্ট রিপোর্ট তৈরি করি, এখান থেকে আপনারা একটু বলেন তো আমার প্রিভেনশন কস্ট কোনটা হবে, অ্যাপ্রেজাল কস্ট কোনটা হবে, ইন্টারনাল ফেলিয়ার কস্ট কোনটা হবে, এক্সটার্নাল ফেলিয়ার কস্ট কোনটা হবে? আমরা যদি প্রিভেনশন কস্টে যাই কোনটা হবে? কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, সিস্টেম ডেভেলপমেন্ট, জি সুপার সিস্টেম ডেভেলপমেন্ট। এখানে কি কি কস্ট আছে আমরা যদি দেখি? কোয়ালিটি ইন্সপেকশন কোন কস্ট, কি ধরনের কস্ট হবে বলেন তো? প্রিভেনশন কস্ট। অ্যাপ্রেজাল স্টেজে ইন্সপেকশন হবে। ওকে, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং সেটা প্রিভেনশন কস্ট। ডিপ্রিসিয়েশন অফ টেস্ট ইকুইপমেন্ট এক্সটার্নাল, বলেন এটা কি ধরনের কস্ট হবে? এক্সটার্নাল, এটা প্রিভেনশন কস্ট হবে। প্রিভেনশন টেস্ট ইকুইপমেন্ট কোন ধরনের কস্ট হবে? স্যার অ্যাপ্রেজাল কস্ট হবে। এটা অ্যাপ্রেজাল কস্ট, প্রিভেনশন। আচ্ছা টেস্ট ইকুইপমেন্ট কোন স্টেজে লাগে বলেন তো? টেস্ট ইকুইপমেন্ট আপনি দেখেন অ্যাপ্রেজাল স্টেজে স্যার। এক্স্যাক্টলি অ্যাপ্রেজাল স্টেজ। প্রিভেনশন স্টেজটা কি আমি একটু বলি। কারণ আপনি র মেটেরিয়াল আপনি নিয়ে আসবেন, সো র মেটেরিয়ালের ক্ষেত্রে আপনি একটা স্পেসিফিকেশন দিচ্ছেন যে আপনি এই স্পেসিফিকেশন অনুযায়ী র মেটেরিয়াল লাগবে। সো আপনার যখন সাপ্লায়ার র মেটেরিয়াল আপনাকে প্রোভাইড করবে, আপনি যদি ওই স্পেসিফিকেশন অনুযায়ী র মেটেরিয়ালটা না হয় তাহলে আপনি এটা অ্যাকসেপ্টই করবেন না। এটাকে বলা হয় প্রিভেনশন স্টেজ। ঠিক আছে? আর আপনি যখন এই টেস্ট ইকুইপমেন্ট করবেন, তার মানে এই টেস্ট ইকুইপমেন্টটা আপনার কোন পর্যায়ে লাগতে পারে? আপনার প্রিভেনশন স্টেজও লাগতে পারে, আপনার অ্যাপ্রেজাল স্টেজও লাগতে পারে। সো আমরা ধরে নিলাম এটা হলো অ্যাপ্রেজাল স্টেজে টেস্ট ইকুইপমেন্টের কাজটা। কারণ আমরা যখন আমরা ফিনিশ প্রোডাক্টটা তৈরি করি অথবা তার পার্ট লিস্ট তৈরি করি, তখন আমরা কি করলাম টেস্ট ইকুইপমেন্ট দিয়ে এটা টেস্ট করে দেখলাম যে এটা কোয়ালিটি এনশিওর হয়েছে কিনা। সো ধরে নিলাম যে এটা হলো আমাদের অ্যাপ্রেজাল স্টেজে। রিওয়ার্ক লেবার, ইন্টারনাল ফেলিওর, স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল,
স্যার এটা অ্যাপ্রেজাল কস্টের মধ্যে পড়ার কথা 100% শিওর। কস্ট অফ ফিল্ড সার্ভিসিং, স্যার এটা ওয়ারেন্টি external সেল কস্ট। supplies used in testing, স্যার এটা অ্যাপ্রেজাল কস্টের মধ্যে পড়ার কথা। system development, সিস্টেম ডেভেলপমেন্ট, ইন্টারনাল কস্ট, system development হলো প্রিভেনশন স্টেজে। ওয়ারেন্টি রিপেয়ার্স, স্যার External failure. net cost of scrap, Internal স্যার এটা failure. ইন্টারনাল ফেলো। internal cost, product testing, স্যার appraisal cost, product recalls, এক্সটার্নাল ফেলিয়ার, External failure. disposal of defective product, Internal failure cost. ইন্টারনাল ফেলো। তার মানে আমরা অলরেডি জানি যে কোনটা কোন কস্ট কোন আইটেম কোন জায়গায় যাবে। সো এটার উপর বেস করে আমরা কি করতে পারবো, কস্ট রিপোর্ট তৈরি করতে পারবো। এবং আমার টোটাল সেলস অ্যামাউন্টও দেওয়া আছে ওই বছরের। সো সেলস অ্যামাউন্টের বেস করে আমরা কি করতে পারবো, আমরা প্রতিটা কস্টের পার্সেন্টেজও বের করতে পারবো। আমার প্রতিটা ইন্ডিভিজুয়াল আইটেম এবং আমার প্রতিটা হেড আইটেম, যেমন প্রিভেনশন কস্ট কত পার্সেন্ট অফ সেলস, অ্যাপ্রেজাল কস্ট কত পার্সেন্ট অফ সেলস, ইন্টারনাল ফেলিয়ার কস্ট কত পার্সেন্ট অফ সেলস এবং এক্সটার্নাল ফেলিয়ার কস্ট কত পার্সেন্ট অফ সেলস। এই চারটা কস্টের পার্সেন্টেজ বের করতে পারবো এবং ইন্ডিভিজুয়াল প্রতিটা আইটেমেরও আমি কি করতে পারবো, পার্সেন্টেজ অফ সেলস কত সেটা আমি বের করতে পারবো। তাহলে আমরা কি কোয়ালিটি কস্ট রিপোর্টটা বের করতে পারবো? ওকে ওকে ডান। সো এই যে এই পর্যন্ত আমার কাজ হবে কোয়ালিটি কস্ট রিপোর্টটা তৈরি করা। সো কোয়ালিটি কস্ট রিপোর্ট হলে আমাদের কয় ধরনের কস্ট আছে? কস্ট অফ কোয়ালিটির মধ্যে 4 ধরনের কস্ট। একটা হলো প্রিভেনশন কস্ট, একটা অ্যাপ্রেজাল কস্ট, একটা ইন্টারনাল ফেলিয়ার কস্ট, আর একটা হলো এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। প্রিভেনশন কস্ট কাদেরকে বলে? আমার প্রিভেন্টিভ মেজার নেওয়া, যাতে কোনো ধরনের র মেটেরিয়ালস থেকে শুরু করে কোনো কিছু কোনো সমস্যা না হয়। আমি প্রোডাকশন তৈরি করার আগে আমার মেশিনারি ইকুইপমেন্ট সব চেক করে নিব, টেস্ট ইকুইপমেন্ট সব চেক করে নিব, আমার সিস্টেম যদি কোনো সমস্যা থাকে সিস্টেম ডেভেলপমেন্ট করে নিব, আমার প্রোডাক্ট র মেটেরিয়াল যদি এসে থাকে র মেটেরিয়ালের স্পেসিফিকেশন অনুযায়ী ঠিক আছে কিনা সেগুলো এনশিওর করে নিব। সো এগুলো হলো সব প্রিভেনশন স্টেজে। অ্যাপ্রেজাল স্টেজটা কি? আমি যখন প্রোডাকশনটা চলবে তখন প্রতিটা স্টেজে আমি কি করব, এনশিওর করব যে আমার প্রোডাক্ট কোয়ালিটি যেভাবে হওয়ার কথা সেই অনুযায়ী ম্যানেজ হচ্ছে। ইন্টারনাল ফেলিয়ার কস্টটা কি? যে আমি যখন ইন্টারনালি যখন প্রোডাক্টটা তৈরি করছি কোনো পর্যায়ে যদি আমি কন্ট্রোল মেকানিজম নিতে ব্যর্থ হই তাহলে যেই কস্টগুলো ইনকার হবে সেগুলো ইন্টারনাল ফেলিয়ার কস্ট। আর এক্সটার্নাল ফেলিয়ার কস্ট কি? যে আমার যদি প্রোডাক্টটা আমার কাছ থেকে বের হয়ে চলে যায় অথবা কাস্টমার কাছে যায় তখন যে কস্টগুলো হইতে পারে ডিফেক্ট প্রোডাক্টের কারণে সেই কস্টগুলোকে বলে এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যায়ে? আমরা কোন কোশ্চেন থাকলে আমরা এই পর্যায়ে কোশ্চেন করতে পারি। আমাদের কস্ট আইডেন্টিফিকেশন এন্ড বিহেভিয়ার প্যাটার্নে আমাদের মোটামুটি শেষ হলো। আমরা এই বইটা যেহেতু আমরা ফলো করছি, বইটা যেভাবে গিয়েছে আমরা এক্স্যাক্টলি সেই ওয়েতেই যাব। ঠিক আছে? সো এরপরে চ্যাপ্টারে বইতে যা আছে জবরে কস্টিং আছে, আমরা জবরে কস্টিং করাবো, অর্থাৎ বইটা আমরা পড়বো, অন্য কোনো কিছু নিয়ে আমরা যাব না। কারো কোনো কনফিউশন আছে? স্যার জি, কোনো কনফিউশন নাই, সেটাই বলছিলাম। ওকে ঠিক আছে। আমাদের এরপরে চ্যাপ্টারটা হলো জবরা কস্টিং। সো জবরা কস্টিং এ আমরা আসলে কি কি শিখবো এই জিনিসটা একটু আমরা দেখে নিই, আমাদের জন্য বেটার হবে আসলে কি কি শিখবো। সো জবরা কস্টিং যদি আমরা করতে চাই তো প্রথমে আমাকে প্রি ডিটারমাইন্ড ওভারহেড একটা রেট আছে, সেই রেটটা বের করতে হবে। কেন বের করতে হবে সেটা আমরা একটু পরে আসছি। এই প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেটটা আমাকে কি করতে হবে, কোনো একটা প্রোডাক্টে বা কোনো একটা জবে অ্যাপ্লাই করতে হবে। সো কিভাবে করতে হবে সেটা আমরা বের করব। কোন একটা প্রোডাক্টের যদি আমরা প্রোডাকশন করি তাহলে তার এভারেজ কস্ট পার ইউনিট কত হবে, অথবা একটা জবে টোটাল কস্ট কত হবে সেটা আমরা বের করব। জবরা কস্টিং এ আমার কস্ট ফ্লোটা কিভাবে হয় সেটা আমরা বের করব। তার জার্নাল এন্ট্রি কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। টি অ্যাকাউন্ট অর্থাৎ লেজার কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এগুলোর উপর বেস করে আমরা কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, এবং কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখব। আমরা আন্ডার অ্যাপ্লাইড এবং ওভার অ্যাপ্লাইড আইটেমগুলো কি আছে সেগুলো আমরা শিখব। ওভার অ্যাপ্লাইড হলে আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট দিব, বা আন্ডার অ্যাপ্লাইড হলে আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট দিব সেই জিনিসগুলো আমরা শিখব। অ্যাক্টিভিটি বেসড আমরা এই জায়গা করব না। সো আমাদের এই চ্যাপ্টারে বেসিক্যালি আমাদের কাজটা হবে জব অর্ডার কস্টিং এ বেসিক্যালি আমার কাজটা হবে কোন একটা পার্টিকুলার জবের কস্ট কত হবে সেটা বের করা। ঠিক আছে? এখন এই যে পার্টিকুলার কস্টের জবের কস্টটা বের করব, এইটা বের করতে হলে আমার কি করতে হবে, এই পার্টিকুলার জবের সাথে আমার র মেটেরিয়াল কস্ট কত, আমার লেবার কস্ট কত এবং আমার ওভারহেড কস্ট কত সে বের করতে হবে। এখন একটা জিনিস দেখেন,
আমি একটা জবের জন্য র মেটেরিয়াল কতটুকু লাগবে সেটা আমরা কিন্তু জানি, কারণ আমাদের কি করতে হয়, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করি, সো তার কোন মেটেরিয়ালটা লাগবে, তার কতটুকু অ্যামাউন্ট লাগবে মানে কোয়ান্টিটি লাগবে, এবং তার কস্ট কত, সেই জিনিসগুলো কিন্তু আমি আগে থেকেই জানি। আমার লেবার কতটুকু লাগবে, সময় লাগবে, এবং লেবারের কস্ট কত সেটাও আমরা জানি। তার মানে কোনো একটা জবের বা প্রোডাক্টের কস্টের ক্ষেত্রে আমার র মেটেরিয়াল কস্ট এবং লেবার কস্ট আমরা মোটামুটি জানি এবং ডিরেক্টলি টেস্ট করতে পারি। আমাদের প্রবলেমটা হলো আমরা ওভারহেড কস্ট গুলো আমরা টেস্ট করতে পারি না, কারণ ওভারহেড কস্ট যদি ধরুন বছরের শুরুতে আমাকে যদি একটা অর্ডার দেওয়া হয় যে আমার থেকে 500 মার্কার তারা চাচ্ছে, এখন প্রতিটা মার্কারের কস্ট কত, সো একটা মার্কার তৈরি করতে হলে আমার মেটেরিয়াল কতটুকু লাগবে সেটা আমরা জানি। অলরেডি মেটেরিয়াল আমার গোডাউনে থাকতে পারে বা ফ্যাক্টরিতে থাকতে পারে, সো ওই মেটেরিয়ালের কস্ট কত সেটা আমরা জানি। আমার লেবারকে পার আওয়ার কস্ট কত অথবা মান্থলি কস্ট কত সেটাও আমরা জানি, এবং এই মার্কারটা তৈরি করতে আমার লেবার কতটুকু টাইম লাগবে সেটাও আমরা জানি। তাহলে মেটেরিয়াল কস্ট এবং লেবার কস্ট ডিরেক্টলি আমরা আইডেন্টিফাই করতে পারছি, বাট ওভারহেড কস্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব, কারণ আমরা তো এখনো মার্কেটটা প্রোডাকশনই করি নাই। সো এই ওভারহেড কস্ট আমার কি করতে হয়, আমার এক্সপেরিয়েন্সের উপর বেস করে প্রিভিয়াস ইয়ার গুলার আমার যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলোর উপর বেস করে আমাকে কি করতে হয়, এই ওভারহেড কস্টটাকে এস্টিমেট করতে হয়। এই যে ওভারহেড কস্টটা পার ইউনিট বা পার ডিরেক্ট লেবার আওয়ার বা পার মেশিন আওয়ার বা পার প্রোডাক্ট আমরা এস্টিমেট করি, এটাকে বলা হয় প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট। সো এই রেটটা আমরা কি করি, কোন একটা পার্টিকুলার জবের জন্য যখন আমরা অর্ডার করা হয় তখন এই রেটটা দ্বারা আমরা কি করি, ওই জবে এই ওভারহেড রেটটা অ্যাপ্লাই করে দেন মেটেরিয়াল কস্ট, লেবার কস্ট এবং ওভারহেড কস্ট বের করে দেন টোটাল প্রোডাক্ট কস্ট আমরা বের করি। এই প্রোডাক্ট কস্টের সাথে আমরা একটা প্রফিট মার্জিন অ্যাড করে আমরা সেলিং প্রাইসটা এই জায়গায় কোট করি। ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস যখন আমরা কোট করি তখন আমরা কি কি কনসিডার করি, আমার প্রোডাক্ট কস্ট প্লাস একটা প্রফিট মার্জিন, এই দুটো মিলে আমার হয় সেলিং প্রাইস। মানে প্রোডাক্ট কস্ট, যেহেতু আমার প্রোডাক্ট কস্টের ক্ষেত্রে আমি আবার বলছি ওভারহেডটা আমরা জানি না, সেজন্য ওভারহেডের ক্ষেত্রে আমরা কি করি, আগের ইয়ারের এক্সপেরিয়েন্স থেকে ডেটা থেকে আমরা কি করি, পার ইউনিট ওভারহেড কস্ট নিয়ে আসি। ওই ওভারহেড কস্টকে বলা হয় প্রি ডিটারমাইন্ড ওভারহেড কস্ট। এখন দেখেন আমি জবের কস্টটা কি করলাম, অলরেডি জবটাতে অ্যাপ্লাই করলাম, এই জবে আমার কত কস্ট হইতে পারে সেটা আমি বের করলাম। এখন যখন এই জবটা আমি প্রোডাকশন করে ফেলবো, প্রোডাকশন করার পরে আমার অ্যাকচুয়াল কস্ট আমি কত জানি, মেটেরিয়াল কস্ট জানি, লেবার কস্ট জানি, ওভারহেড কস্ট জানি। কারণ আগে আমি ওভারহেড কস্ট যতটুকু অ্যাপ্লাই করেছি আর অ্যাকচুয়াল যত হয়েছে এই দুটোর মধ্যে কখনোই সমান হবে না, সো আইদার একটা বেশি হবে আর একটা কম হবে। যদি আমার অ্যাকচুয়াল কস্ট বেশি হয়ে থাকে তার মানে আমি অ্যাপ্লাই কম করেছি, এখন কি করতে হবে, ওই ডিফারেন্সটুকু নতুন করে অ্যাপ্লাই করতে হবে। আর আমি যদি উল্টাটা করে থাকি যে আগে আমি বেশি অ্যাপ্লাই করছি বাট অ্যাকচুয়াল কস্ট কম হয়ে থাকে, তাহলে আমি বেশি যতটুকু অ্যাপ্লাই করছি সেটা আমাকে এখন ডিডাক্ট করতে হবে। সো এই অ্যাডজাস্টমেন্ট গুলো আমাকে কি করতে হবে, করতে হবে। এবং আমাকে কি করতে হবে, এই জব অর্ডার কস্টিং এর উপর বেস করে আমাকে কি করতে হবে, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য আমাকে কি করতে হয়, কস্ট অফ গুডস সোল্ড বের করতে হয়। এই কস্ট অফ গুডস সোল্ড এর ক্ষেত্রে আমার ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট তৈরি করতে হয়। এই কস্ট অফ গুডস সোল্ড এবং কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট আমরা কিভাবে তৈরি করব, আমার মনে হয় এই জিনিসটা আগে শিখে দেন আমরা জব অর্ডার কস্টিং আসা উচিত। সো আমরা যে কাজটা করব, আগামী ক্লাসে কস্ট অফ গুডস সোল্ড এবং কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আমরা শিখবো। শিখার পরে আমরা জব অর্ডার কস্টিং শুরু করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমরা কি করব, কস্ট অফ গুডস সোল্ড, আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় এবং কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা দেখবো, এবং এটার উপর বেস করে আমরা একটা ইনকাম স্টেটমেন্টও তৈরি করব। জি স্যার। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার আমার একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ সুলাইমান বলেন। স্যার থ্যাংক ইউ স্যার, আপনি অনেক অনেক সুন্দরভাবে সমস্ত কিছু ক্লিয়ার করিয়েছেন। আমরা যদি স্যার আগে থেকে একটু দেখে আসতে পারতাম আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হইতো। আমরা কোন বইটা ফলো করব স্যার? আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বইটা, সো আমার মনে হয় যে বেটার যে আপনারা নিজেরাই দেখে বইটা। আপনি কি বইটা দেখতে পাচ্ছেন? দেখেন তো। গেরিসন নরেন, গেরিসন, আমি নামটা লিখে নিচ্ছি স্যার। গেরিসন নরেন রিভার, এটা কি স্যার অনলাইনে পাওয়া যাবে? স্ক্রিনশট নিয়ে নেন ভাই আপনি। বইটা কি অনলাইনে ভার্সন আছে স্যার? হ্যাঁ হ্যাঁ ফ্রি পাবেন, আমি অলরেডি আপলোডও করে দিয়েছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে।
স্যার হোয়াটসঅ্যাপ লিখতেছে পাই নাই বুঝছেন। আচ্ছা অনলাইনে পাবেন, গুগলে পাবেন। গুগলে এটা বইটা পাবেন, বইয়ের সলিউশন পাবেন, সবকিছু পাবেন। স্যার এখানে একটা কনফিউশন স্যার, আমি বেসিক্যালি স্যার এই 10 এডিশনটা ফলো করে রেখে আমার কোনো কাছে সমস্যা নেই, আমি একটু বলি যেহেতু আমার কাছে এই এডিশনটা সফট কপি অ্যাভেলেবল, যার কারণে আমি এখান থেকে পড়াচ্ছি, ঠিক আছে। আপনি গ্যারিসনেরটা ফলো নাও করতে পারেন, আপনি হর্নগেন আপনার বাসায় থাকলে আপনি হর্নগেন পড়তে পারেন, কোনো সমস্যা না, ঠিক আছে। বাট আপনারা এনশিওর করবেন যে বইটা করবেন তার পুরো থিওরিটিক্যাল পার্ট, তার শর্ট কোশ্চেন, ব্রিফ কোশ্চেন, এক্সাম্পল, এক্সারসাইজ, প্রবলেম, কেস সবকিছু কভার করবেন, ঠিক আছে। এটা কি স্যার বইয়ের নাম না লেখকের নাম স্যার? কোনটা? বইয়ের নাম গ্যারিসন নরেন ব্রাউয়ার। বইয়ের নাম হলো বইয়ের নাম না লেখকের নাম স্যার? এটা লেখকের নাম ভাই। বেসিক্যালি বইয়ের নাম হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। আচ্ছা আমি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এখন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। জি স্যার। না না এখন ছবিটা তুলে নিন তাহলেই হবে। আচ্ছা হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে আর? স্যার এই বইটার দরকার ছিল। জি থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে আমরা যে কাজটা করব, আগামী ক্লাসে আমরা বলছি যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। আমরা যদিও জবরা কস্টিং আমরা আসলে এই জিনিসগুলো অনেকটাই দেখতে পাবো, বাট একটু জবরা কস্টিং আমরা একটু পরে করি। আগে আমরা আসলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয়, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয়, ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আমরা আগে দেখি, দেখার পরে আমরা এটা করব, ঠিক আছে। আপনাদেরকে অলরেডি সব ধরনের মেটেরিয়ালস আমি প্রোভাইড করে দিয়েছি। সো জয় মেবি গুগল ড্রাইভ থেকে শেয়ার করে দিয়েছি তার ড্রাইভের লিংকটা, আশা রাখি আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে স্যার আপনার সাথে অ্যাড করব কিভাবে স্যার এটা একটু আপনি জয়ের সাথে একটু কন্টাক্ট করেন, জয় অ্যাড করে দিবে, ঠিক আছে। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এনি টাইপ অফ, যেহেতু আমাদের আরো 4 মিনিট সময় আছে, আপনারা এনি টাইপ অফ কোশ্চেন করতে পারেন। স্যার ইনকাম স্টেটমেন্ট, কস্ট অফ গুডস সোল্ড এগুলা কোন বইয়ের? এটা কি মানে গ্যারিসনের বইতে কি এগুলা ফলো করবেন নাকি? জি জি সব আছে ভাই, বইয়েও সব আছে। আমি আপনাদেরকে যদি একটু দাঁড়ান, আমি আপনাদেরকে শেয়ার করে দিই জিনিসটা। আমরা যদি গ্যারিসনের বই যাই, আমাদের আপনারা তো দেখতে পাচ্ছেন তাই না? আমরা টেবিল অফ কন্টেন্টে যদি যাই, something wrong, okay, আপনারা যদি টেবিল অফ কন্টেন্টে যান, দেখেন কি বলা হচ্ছে। আমাদের 3 নম্বর চ্যাপ্টারের নাম হলো জবরা কস্টিং, 4 নম্বর চ্যাপ্টারের নাম হলো প্রসেস কস্টিং, 5 নম্বর চ্যাপ্টার হলো সিবিপি, 6 নম্বর চ্যাপ্টারটা হলো ভেরিয়েবল কস্টিং এন্ড হলো অ্যাবজর্পশন কস্টিং, 7 নম্বর অ্যাক্টিভিটি কস্টিং, 8 নম্বর মাস্টার অ্যাক্টিভিটি কস্টিংটা আপনাদের পরীক্ষায় মনে হয় একবার মাত্র আসছে, সো সমস্যা নেই। আপনারা যে কাজটা করবেন কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ গুডস সোল্ড অথবা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এটার জন্য আমি যে লেকচার শিটটা আপনাদেরকে শেয়ার করেছি সেই লেকচার শিটটাতে আপনারা গো থ্রু করেন, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার। আমি যে লেকচার শিট আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা সেই লেকচার শিটটা আপনারা একটু ফলো করেন তাহলেই হবে। আমরা যে কাজটা করব, আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা পড়াবো, কস্ট অফ। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? Yes sir. সো আমরা এখান থেকে শুরু করব। এটা অলরেডি আপনারা এই জিনিসগুলো জানেন,
তারপর সিজিএম এর প্রবলেমগুলো নিয়ে আমরা কাজ করব। সরাসরি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসগুলো আমরা এই জায়গায় কতগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো থেকে আমরা এই জিনিসগুলো সলভ করব। এই যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো যদি আমরা দেখি একটু, এই যে প্রবলেমগুলো আছে কিভাবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার স্টেটমেন্ট তৈরি করতে হয়, অথবা আমরা সরাসরি গ্যারিসনের বইয়ে চলে যাব, ঠিক আছে, ওখান থেকে আমরা তৈরি করতে পারবো। অথবা আমরা যে কাজটা করব, আপনাদের কাছে তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কোশ্চেনের সফট কপি আছে কারো কাছে? জি স্যার আছে। তাহলে একটু আমাকে শেয়ার করে দিয়েন। সো আমরা যে কাজটা করতে পারি, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বা কস্ট অফ গুডস সোল্ড ইনকাম স্টেটমেন্ট ওই কোশ্চেনের সলিউশনটা আমরা করতে পারি। তাহলে এক আপনার কোশ্চেন সলিউশন হয়ে যাবে, আর কিভাবে করতে সেটা আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা একটু আমার হোয়াটসঅ্যাপ, আমার নাম্বারটা তো আপনাদের গ্রুপে আছে, সো আমার নাম্বারে একটু আপনারা কোশ্চেনটা শেয়ার করে দিয়েন। ঠিক আছে স্যার, আমি শেয়ার স্যার করব। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা কি আরেকবার একটু শেয়ার করা যাবে স্যার? আমরা তো পরের ক্লাস থেকে কয়েকজন অ্যাটেন্ড করেছি। জয়, আপনি একটু শেয়ার করে দিবেন। দেখছি স্যার, আর যারা ফেসবুক গ্রুপে আছে এই আচ্ছা, যে চ্যাট অপশন যেটা আছে এখানে, চ্যাট অপশনটাতে শেয়ার করলেই হবে আর কি, আমরা ওখান থেকে কপি করে নিতে পারবো। আপনি একটু শেয়ার করে দিন, কারণ আমরা জাস্ট 1 মিনিটের ভিতরে আমরা ওয়েট করব, ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ আবার আগামীকাল দেখা হবে। থ্যাংক ইউ স্যার।